ঠিক আছে, আজকে একদম শেষের দিকের যে ইউনিট হলো 8, 9, 10, তার উপরে ক্লাস। আজকে এসএলএসটি সেকেন্ড এসএলএসটির উপরে যে ক্লাস শুরু হয়েছিল জুন মাস থেকে, তার শেষ ক্লাস। তো প্রথমে ইউরোপের ইতিহাস থেকে কিছু প্রশ্ন করি তোমাদের, তারপর আমি যে দুটো মক টেস্ট, আশা করি এবার পেয়ে গেছো, দুটো মক টেস্ট 4 and 5 পেয়েছো তো? হ্যাঁ হ্যাঁ, 4 and 5 এই দুটোর অ্যান্সার কি গুলো বা কিভাবে উত্তর কত হচ্ছে সেটা নিয়ে মিলিয়ে দেব। আর তার আগে একটুখানি ইউরোপের ইতিহাস হোক, আরো কয়েকজন হয়তো জয়েন করতে পারে। খেয়ালি এখন আসেনি, রেগুলার ক্লাস করে। আর দীপঙ্কর যদি আসে, দেখা যাক কারা আসবে। অনেকে আছে সারা পুরো কোর্সটাই রেকর্ডিং এ করলো, 11 জন টোটাল অ্যাডমিশন নিয়েছিল, তো খুব কমজনই লাইভে ক্লাস করেছে। ঠিক আছে, অসুবিধা নেই, তারা রেকর্ডিংটাই শুনুক, এই সময়ে হয়তো তারা ব্যস্ত। দীপঙ্কর জয়েন করবে, আরেকজন জয়েন করার কথা খেয়াল। ঠিক আছে, আমি ইউরোপের ইতিহাস থেকেই শুরু করি, শেষ থেকে শুরু করি। তার কারণ হচ্ছে শেষের দিকটা পুরোটাই 11, 12 এর ইতিহাস, তো এটা আপাতত 7 তারিখের পরীক্ষায় লাগবে না, তাই ওইগুলো আগে দেখে নিই। তারপর আমরা আস্তে আস্তে ফরাসি বিপ্লবের দিকে এগোবো। যে জায়গা থেকে শুরু করব ভাবছি সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওই শেষ দিকটা, মানে ফ্যাসিবাদ নাৎসিবাদ জার্মানি। বলো, ফার্স্ট প্রশ্ন উপনিবেশবাদ থেকে। অ্যাঙ্গোলোতে কোন ইউরোপীয় শক্তির উপনিবেশ ছিল? পর্তুগিজ। পর্তুগাল। পরের প্রশ্ন, দ্বিতীয় লিওপোল্ড কোন দেশের রাজা ছিলেন? বেলজিয়াম। অস্ট্রিয়ায়। বেলজিয়ামের রাজা ছিলেন দ্বিতীয় লিওপোল্ড। তিনি ব্রাসেলাস সম্মেলন আহ্বান করেছিলেন। ব্রাসেলাস একটা বেলজিয়ামের একটা শহর, যে শহরে ব্রাসেলাস সম্মেলন হয়েছিল। পরের প্রশ্ন, মিশরের সুলতান সেই সময় কে? যে সময় আফ্রিকা কে? নাসের। স্যার নাসেরের না, কথা বলছি। এই সময় নাসের নয়, এই সময় খদিব ইসমাইল পাশা, যে সময় আফ্রিকাকে নিয়ে দ্বন্দ্ব চলছে সেই সময়ের মিশরের সুলতানের কথা বলছি। পরের প্রশ্ন, পশ্চিম আফ্রিকার পর্তুগিজ যেদের দখলে পূর্ব আফ্রিকা এবং পশ্চিম আফ্রিকা ছিল, তার বর্তমান নাম কি? পর্তুগিজ পশ্চিম আফ্রিকার বর্তমান নাম কি? এটার নাম বর্তমানে অ্যাঙ্গোলা। পরের প্রশ্ন, আফ্রিকায় টিউনিস তাদের উপনিবেশ কোথায় ছিল? তুরস্ক। তুরস্ক। পরের প্রশ্ন, আফ্রিকায় কে জার্মান সাম্রাজ্য বিস্তারে সচেষ্ট হয়েছিলেন? প্রথম প্রথম জার্মান সাম্রাজ্য বিস্তারে আফ্রিকায় কে সচেষ্ট হয়েছিলেন জানো? ঠিক আছে, বলে দিই, এটার উত্তর হবে বিসমার্ক। বিসমার্ক প্রথম চেষ্টা করেছিলেন। বলো, আফ্রিকা ব্যবচ্ছেদে কোন দেশ সব থেকে বেশি লাভবান হয়েছিল? ইংল্যান্ড। ইংল্যান্ড। পরের প্রশ্ন, আফ্রিকার রোডেশিয়া এখানে কোন দেশের উপনিবেশ ছিল? এই ফ্রান্স। 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 ফ্রান্স বলছে। কি প্রশ্নটা করলাম এইমাত্র বলবে? রোডেশিয়া না, ফ্রান্স নয়, রোডেশিয়া ইংল্যান্ড ছিল। ঠিক ইংল্যান্ড। আছে, ইংল্যান্ড। হ্যাঁ, রোডেশিয়া ইংল্যান্ড ছিল। বলো, বার্লিন সম্মেলনে কে নিজেকে সাধু দালাল প্রতিপন্ন করার চেষ্টা করেছিলেন? বিসমার্ক। 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 কঙ্গো কোন দেশের উপনিবেশ ছিল? বেলজিয়াম। 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 সুয়েজ খাল সম্পূর্ণ খনন করতে কত বছর সময় লেগেছিল?
1936 থেকে 39। কোন বছর শুরু 36 হয়েছিল? 1859 1859। আর শেষ 1859। হয়েছিল 1869। ইয়েস, 10 10 বছর। বছর সময় লেগেছিল, 1859 থেকে 69। পরের প্রশ্ন, ইংল্যান্ড কোন দেশের কাছ থেকে কেপ কলোনি গ্রহণ করেছিল? নেদারল্যান্ড। ইয়েস, নেদারল্যান্ড বর্তমান নাম, তৎকালীন নাম হল্যান্ড। ঠিক আছে, উত্তরটা ঠিক আছে। বলো, কোন দেশ উষ্ণ জলনীতি গ্রহণ করেছিল? রাশিয়া। ঠিক আছে। পরের প্রশ্ন, হোয়েনজোলান বংশ কোন দেশে রাজত্ব করত? হোয়েনজোলান, হ্যাবসবার্গ, না হোয়েনজোলান মনে পড়ছে না, অরেঞ্জ, পিডমন্ট সার্ডেনিয়া। হোয়েনজোলান বংশ কোন দেশে রাজত্ব করত? আমি কোনো রাজ্যের কথা, আঞ্চলিক রাজ্যের কথা বলছি না ইতালি, কোন একটা দেশে পার্টিকুলারলি হোয়েনজোলান বংশের শাসকরা রাজত্ব করতো, যেমন পূর্ব রাজবংশ অস্ট্রিয়া। ফ্রান্সে। না, অস্ট্রিয়াতে হ্যাবসবার্গ। অস্ট্রিয়ায় হ্যাবসবার্গ বংশ ছিল। হোয়েনজোলান প্রাশিয়ায় ছিল, পরবর্তীকালে তারা জার্মানি, যেটা জার্মানির সঙ্গে সংযুক্ত হয়েছিল প্রাশিয়ার ক্ষেত্রে। পরের প্রশ্ন, বিসমার্কের পতন কত সালে? 1848। 70, 1890। 70। 90, 90। 90। ড্রপিং অফ দ্য পাইলট, এই ঘটনা 1890, বিসমার্ককে প্রধানমন্ত্রী থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। পরের প্রশ্ন, কোন সন্ধি বাতিল করে বার্লিন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? বুস্তানের। শুনতে পাচ্ছি না, কিছু বলছো? জানো না, এটা খুব কমন কোশ্চেন, সান স্টিফানো সন্ধি। ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু কমন কোশ্চেন। এই চ্যাপ্টারটা তোমাদের কম হয়েছে, আমি এই চ্যাপ্টারটা করাতে গিয়েও এর আগেও বলেছি, ফরাসি বিপ্লব বা নেপোলিয়ন, জুলাই বিপ্লব, ফেব্রুয়ারি বিপ্লব, ইতালির ঐক্য, জার্মানির ঐক্য, এই জায়গাগুলো যেমন যতটা ভালো তৈরি, এই চ্যাপ্টারটা ইউনিট 10টা কিন্তু খুব ভালো তৈরি নয়। আমি আবারও এই কথা বলছি, কারণ এই প্রশ্নটা একদমই কমন প্রশ্ন ছিল। পরের প্রশ্ন, বলো, ওয়েলথ পলিটিক ধারণার প্রবর্তক কে? কাইজার দ্বিতীয় উইলিয়াম। কাইজার দ্বিতীয় উইলিয়াম। পরের প্রশ্ন, গৌরবময় বিচ্ছিন্নতার সাথে কোন দেশ যুক্ত ছিল? ইংল্যান্ড। 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 বলতে পারবে ইংল্যান্ডের গৌরবময় বিচ্ছিন্নতার ইঙ্গো অবসান কোন জাপান। ইঙ্গো জাপান 1902। ইঙ্গো জাপান চুক্তি 1902। ঠিক আছে। পরের প্রশ্ন, কে জার্মানির বিসমার্কের যে সংবিধান সেটাকে ভন্ড সংবিধান বলেছিলেন? ম্যাক্স ওয়েবার। ম্যাক্স ওয়েবার। ম্যাক্স ম্যাক্স ওয়েবার। ওয়েবার। হুম। জার্মানির ওয়েলথ পলিটিকের তাত্ত্বিক প্রবক্তাও কিন্তু এই ম্যাক্স ওয়েবার। যদি ম্যাক্স অপশন ওয়েবার। থাকে, অপশন থাকে, দ্বিতীয় উইলিয়াম থাকলেও তাত্ত্বিক প্রবক্তার ক্ষেত্রে উত্তর হবে ম্যাক্স ওয়েবার। পরের প্রশ্ন, সশস্ত্র শান্তির যুগের অবসান কত সালে? 1914। 1914। বেশ, 1870 থেকে 1914 এই সময়কাল সশস্ত্র শান্তির যুগ। 1914 খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধের মধ্য দিয়ে এই সশস্ত্র শান্তির যুগের অবসান হয়েছিল। বলো, 1919-এর শান্তি সম্মেলন, প্যারিস শান্তি সম্মেলনে কতগুলো দেশ যোগদান করেছিল? 32টি দেশ। 32টি দেশ। 72 জন জাতি প্রতিনিধি। জাতিসংঘের প্রধান কার্যালয় কোন শহরে? জেনেভায়। জেনেভা। 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 পরের প্রশ্ন, হচ্ছে যে এই সম্মেলনের সভাপতি কে ছিলেন? প্যারিসের শান্তি সম্মেলনের সভাপতি কে ছিলেন? মেটারনিক। মেটারনিক মেটারনিক। কোথায়? ভিয়েনা সম্মেলন জিজ্ঞেস করছি না, প্যারিসের শান্তি সম্মেলন। ক্লেমেন্সো। ক্লেমেন্সো ওই যে বলছে, ফ্রান্সের প্রধানমন্ত্রী ক্লেমেন্সো। ঠিক ক্লেমেন্সো। আছে, হ্যাঁ বলেছে, একজন বলেছে, ঠিক বলেছে। পরের প্রশ্ন, 14 দফা শর্ত কবে ঘোষণা করা হয়েছিল? 1920। 1919।
স্যার কেউ 1919। জানো? 1918 8ই জানুয়ারি অ্যানাউন্স করেছিলেন মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন। আবারও বললাম এই জায়গাগুলো কিন্তু করতে হবে। আমি প্রশ্নটা করিনি 14 দফা সত্ত্ব কে ঘোষণা করেছিলেন, এটা রাদার দ্যান ইজি, সেই জন্য আমি সময়টা জিজ্ঞেস করলাম। পরের প্রশ্ন, এই জায়গাটায় কিন্তু বিট খাবেই, তোমরা অসুবিধায় পড়বে এই প্রশ্নগুলো যখন এই শেষ দিক থেকে থাকবে প্রশ্ন। পরের প্রশ্ন বলো, ট্রিয়ানানের চুক্তি কত সালে হয়েছিল? 1920। 1920 20-তে। কার সঙ্গে হয়েছিল ট্রিয়ানানের সন্ধি বলতে পারবে? হাঙ্গেরি। তুরস্কিয়ার হাঙ্গেরি। হাঙ্গেরি। বলো হাঙ্গেরি। নিউলের সন্ধি কার সঙ্গে হয়েছিল? নিউলের সন্ধি। বুলগেরিয়ার সাথে 1919। বুলগেরিয়া 1919। ঠিক আছে। পরের প্রশ্ন, আগাদি বন্দরে যুদ্ধ জাহাজ পাঠিয়েছিল কোন দেশ? জার্মানি। 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 প্রথম বিশ্বযুদ্ধের পর তুরস্কের সঙ্গে কোন সন্ধি স্বাক্ষরিত হয়েছিল? সেভরের সন্ধি। সেভর। সেফেরের সন্ধি পরিবর্তন করে কোন চুক্তি স্বাক্ষরিত? লুসানের সন্ধি 1923। ঠিক আছে। পরের প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্র কোন বছর প্রথম বিশ্বযুদ্ধে যোগদান করে? 1917। 1917। কোন সন্ধির মাধ্যমে রাশিয়া প্রথম বিশ্বযুদ্ধ থেকে বেরিয়ে গিয়েছিল? ব্রেসলিট-ভাস্কের সন্ধি 1918। ঠিক আছে। পরের প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধের সময় কোন দেশ সামরিক সাম্যবাদ প্রতিষ্ঠিত হয়েছিল? মিলিটারি সোশিয়ালিজম, সামরিক সাম্যবাদ, কোন দেশ? প্রথম বিশ্বযুদ্ধের সময় রাশিয়া বেরিয়ে গেল কি জন্য? রাশিয়া। রাশিয়া। হ্যাঁ, রুশ বিপ্লব, সামরিক সাম্যবাদ রাশিয়ায় প্রতিষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্ন, প্যারিসে শান্তি সম্মেলনে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন? জর্জ ক্লেম। না, ওটা ফ্রান্সের। দেখেছো প্রশ্নটা ইজি, একদমই ইজি প্রশ্ন, পারছো না ক্লিমেন্সো। তাই। ক্লেমেন্সো ফ্রান্সের প্রধানমন্ত্রী ছিলেন। এটাই বলতে চাইছিলাম আমি বারবার, যে প্রশ্নগুলো কিন্তু কঠিন করে তোমাদের আটকে দিচ্ছি এটা নয়, প্রশ্নটা ইজি, তোমরা এগুলো মনে রাখতে পারছো না। লয়েড জর্জ। চার্চিল হবে। লয়েড জর্জ। লয়েড জর্জ। পরের প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধের পর অস্ট্রিয়ার সঙ্গে কোন সন্ধি স্বাক্ষরিত হয়? সেন্ট জার্মাইন চুক্তি। ঠিক আছে। পরের প্রশ্ন, সান স্টেফানোর সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? সবাই চুপ হয়ে যাচ্ছে। সান স্টিফানের সন্ধি একটু আগেই। রাশিয়া না, রাশিয়া তুরস্ক খেয়ালি মনে রাশিয়া হচ্ছে ঠিক বললো। বলো। রাশিয়া তুরস্ক রাশিয়া তুরস্ক হবে তুরস্ক ঠিক উত্তর। রাশিয়া তুরস্ক হবে ঠিক উত্তর। 1878 সালে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। পরের প্রশ্ন, পরের প্রশ্ন বলো, ক্রুগার ইনি কোন দেশের রাষ্ট্রনায়ক বা শাসক ছিলেন? ক্রুগার টেলিগ্রাম যেটা পড়েছো আফ্রিকা প্রসঙ্গে, এটা বলছি, তিনি কোন দেশের ব্যক্তি ছিলেন? দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার কোন দেশ? আফ্রিকা একটা মহাদেশ। আফ্রিকা মহাদেশ, আফ্রিকারই কোনো একটা দেশ, দক্ষিণ আফ্রিকা নয়। দক্ষিণ আফ্রিকা তখন হয়ওনি। বলো। উত্তর হলো ট্রান্সভাল। ট্রান্সভালের রাষ্ট্রপতি ছিলেন এই ক্রুগার। পড়াতে গিয়ে বলেছিলাম রেকর্ডেড ক্লাস যদি থাকে, আছে নিশ্চয়ই, তো সেই ক্লাসটা সেই সময় দেখে নিতে পারো, এগুলো পড়ানো হয়েছিল। আপাতত আমি অন্য জায়গায় যাই, এবার একটু রাশিয়া থেকে প্রশ্ন করি। রুশ বিপ্লব খুব গুরুত্বপূর্ণ একটি পার্ট। রাশিয়ার পার্লামেন্টকে কি বলা হয়? ডুমা। নিহিলিস শব্দটি প্রথম কোন উপন্যাসে উল্লেখ পাওয়া গেছে? ফাদার অ্যান্ড সন। তুর্গেনিভ। 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 বলসেভিক এই কথার অর্থ কি? সংখ্যাগরিষ্ঠ। নারদ এই শব্দের অর্থ কি? জনগণ। জনগণ। পরের প্রশ্ন, ভূমিদাস প্রথার উচ্ছেদ কত সালে? 1862 না 61? 62।
61 61। 61। 61 ঠিক উত্তর। আরেকটা এই প্রসঙ্গে বলছি, রুশ বিপ্লবের সময় রাশিয়ার জার কে ছিলেন? যার দ্বিতীয় নিকোলাস। দ্বিতীয় নিকোলাস। দ্বিতীয় নিকোলাস। পরের প্রশ্ন, সর্বহারার একনায়কতন্ত্র কোন দেশে প্রথম প্রতিষ্ঠিত হয়? রাশিয়ায়। লাল ফৌজ, রাশিয়ার লাল ফৌজের নেতৃত্ব কে দিয়েছিলেন? ট্রটস্কি। রাশিয়ার লাল ফৌজের কে নেতৃত্ব দিয়েছিল? উত্তর হবে ট্রটস্কি। ট্রটস্কি। পরের প্রশ্ন, এর আগে রাশিয়া একটা বিদ্রোহ হয়েছিল, ডিসেম্বর বিদ্রোহ, 1825 সাল। সে সময় রাশিয়ার জার কে ছিলেন? প্রথম নিকোলাস। প্রথম নিকোলাস। ঠিক আছে, প্রথম নিকোলাস। ডুমার প্রথম অধিবেশন কত সালে 1906 বসেছে? সালে। 1906। কোন জারের আমলে? দ্বিতীয় নিকোলাস। যার দ্বিতীয় নিকোলাস কোন বংশের শাসক ছিলেন? রোমানভ। রোমানভ বংশ। রোমানভ বংশের। 1917 যখন মার্চ বিপ্লব চলছে তখন লেনিন কোন দেশে ছিলেন? এই দেশ থেকে ফিরে এসেই তিনি এপ্রিল থিসিস অ্যানাউন্সমেন্ট করেছিলেন। 1917 মার্চ, তখন তিনি ওই দেশে রয়েছেন, কিন্তু তারপরে তিনি রাশিয়ায় ফেরেন এবং এপ্রিল থিসিস অ্যানাউন্সমেন্ট করেন। কোন দেশে ছিলেন জানো না? বলে দিই, সুইজারল্যান্ডে। ঠিক সুইজারল্যান্ড। আছে, হ্যাঁ। পরের প্রশ্ন, হচ্ছে 1917 সুইজারল্যান্ড থেকে রাশিয়ায় ফিরে আসতে লেনিনকে কোন দেশ সাহায্য করেছিল? পারছো না? বলে দিচ্ছি, সময় নষ্ট হচ্ছে। জার্মানি। পরের প্রশ্ন, প্রাভোধা এই শব্দের অর্থ কি? স্ফুলিঙ্গ, মানে মনে পড়ছে না। স্ফুলিঙ্গ না, ইস্ক্রা মানে পুল্লিঙ্গ। ইস্ক্রা মানে পুল্লিঙ্গ। প্রাভোধা মানে হচ্ছে সত্য। ঠিক আছে, সত্য। পরের প্রশ্ন, এক জার, এক চার্চ, এক রাশিয়া, এই নীতি কোন জার ঘোষণা করেছিলেন? যার দ্বিতীয় আলেকজান্ডার। দ্বিতীয় নয়, তৃতীয় আলেকজান্ডার ঘোষণা। হ্যাঁ, তৃতীয় আলেকজান্ডার। তৃতীয় আলেকজান্ডার। পরের প্রশ্ন, মাদার এই উপন্যাসটি কার রচনা? গোর্কি। 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 গোর্কি, ম্যাক্সিম আচ্ছা, গোর্কি। নিহিলিস্ট এই শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন? তুর্গেনিভ। আমি ইভান একটু আগে তুর্গেনিভ। অন্যভাবে প্রশ্নটা করেছিলাম, ফাদার্স অ্যান্ড সন্স, তুর্গেনিভের লেখা। আমি এই প্রশ্নটা আবার অন্যরকম ভাবে করলাম। প্রশ্ন অনেক রকম। রক্তাক্ত রবিবার, ব্লাডি সানডে কবে? সাল? 1905 9 জানুয়ারি। 9 জানুয়ারি। পরের প্রশ্ন, এনইপি কবে ঘোষিত হয়? স্যার শুনতে পেলাম না। এনইপি নিউ ইকোনমিক পলিসি, নতুন অর্থনৈতিক নীতি, কত সাল? 1921। ঠিক আছে। পরের প্রশ্ন অন্য জায়গা থেকে করি। কার্ডিলো এটি কার উপাধি ছিল? ফ্রাঙ্কো। ফ্রাঙ্কো, ফ্রান্সিস ফ্রাঙ্কো। ফ্রান্সিস ফ্রাঙ্কো। স্পেনের গৃহযুদ্ধে ইতালি কাকে সমর্থন করেছিল? কোন দেশকে? স্পেনের গৃহযুদ্ধে দুটো পক্ষ ছিল, কোন পক্ষকে সমর্থন করেছিল ইতালি? কেউ পারবে না? ফ্রাঙ্কোকে সমর্থন করেছিল। হ্যাঁ, ফ্রাঙ্কোকে। একদিকে ছিল প্রজাতান্ত্রিক সরকার যারা এই বিদ্রোহের বিরুদ্ধে ছিল, একনায়কতন্ত্রের বিরুদ্ধে ছিল। আরেকদিকে ছিল জেনারেল ফ্রাঙ্কো, যাকে সাপোর্ট করেছিল জার্মানি, ইতালির মতো একনায়কতন্ত্রী দেশ। অন্যদিকে প্রজাতান্ত্রিক সরকারের পাশে ছিল ইংল্যান্ড, ফ্রান্সের মতো দেশগুলো। পরের প্রশ্ন, স্পেনের গৃহযুদ্ধ কোন বছর হয়েছিল? 1936। একই সাথে দুটো কথা বলে যাই। একটা আমি তোমাদের ধরছি না, এটা বলে যাচ্ছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া বলা হয় এই 1936 স্পেনের গৃহযুদ্ধকে। একই সাথে এটাকে ক্ষুদ্র বিশ্বযুদ্ধ বলা হয়। এই দুটোর মধ্যে একটি হয়তো
এরকম ধরনের প্রশ্ন এসে যাবে 11-12 এর পরীক্ষায়, 14 তারিখের পরীক্ষায়। পরের প্রশ্ন, বিশ্বব্যাপী যে অর্থনৈতিক মহামন্দা সেটির সূচনা কত সালে? 1929। 1929। নাৎসি দলের বাইবেল এটি কোন গ্রন্থ? মেন ক্যাম্প। মেইন ক্যাম্প, হিটলারের মেইন ক্যাম্প। মেইন ক্যাম্প। নাৎসি দলের প্রতীক কি? স্বস্তিক চিহ্ন, স্বস্তিক চিহ্ন। স্বস্তিক চিহ্ন। পরের প্রশ্ন, ফ্যাসিস্ট দলের সদস্যরা কি রঙের পোশাক পরতেন? ব্ল্যাক। কালো রঙের, কালো। কালো আর ব্ল্যাক একই কথা। পরের প্রশ্ন, আন্তর্জাতিক শান্তি কাপুরুষের স্বপ্ন কে বলেছেন? মুসলিনি, মুসলিনি। মুসলিনি। পরের প্রশ্ন, বিহারুল অভ্যুত্থানে কে নেতৃত্ব দেন? শুনতে পেলাম না। বিহারুল অভ্যুত্থান, বিহারুল অভ্যুত্থান যেটি জার্মানিতে হয়েছিল সেটিতে হিটলার। কি? হিটলার। থ্যাংক ইউ। পরের প্রশ্ন, হেরেনভক তত্ত্বের প্রচারক কে? হিটলার, হিটলার। হিটলার। জার্মান জাতি। জার্মানির বিখ্যাত বিমান বাহিনী তার নাম কি ছিল? লুফটওয়াফ। লুফটওয়াফ, লুফটওয়াফ। ইয়েস ইয়েস ইয়েস। পরের প্রশ্ন, ইয়াল্টা সম্মেলন কত সালে? 1945। 1945। রুশ রুশ জার্মান অনাক্রমণ চুক্তি কত সালে? 1907। 1939। 1939। মিউনিক চুক্তি কত সালে? 1938। রুশ বার্লিন টোকিও অক্ষ চুক্তি কত সালে? 1937। বেশ। এই যে সালগুলো পরপর আমি শেষ থেকে শুরুর দিকে এলাম। 1936-এ স্পেনের গৃহযুদ্ধ, 1936-এ ইতালির আবিসিনিয়া দখল। এই সময় ইতালিকে আক্রমণকারী বলে লিগ অফ নেশনস চিহ্নিত করছে। তারপর রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি 1937, 1938 মিউনিক চুক্তি, 1939 রুশ জার্মান অনাক্রমণ চুক্তি এবং 1939-এর 1 সেপ্টেম্বর জার্মানির পোল্যান্ড আক্রমণ, যেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ। এই জায়গাগুলো সিকোয়েন্স গুলো পরপর মনে রেখো। অনেক সময় এই চারটে দিয়ে ঠিক মতো সাজাতে দিতে পারে। চারটে আমি এটা ফর এক্সাম্পল বলছি, অন্য ধরনেরও হতে পারে এই জায়গা থেকে। পরের প্রশ্ন, হিটলার রাইনল্যান্ড দখল করেছিল কত সালে? স্যার কি বললেন? রাইনল্যান্ড দখল করেছিল হিটলার কত সালে? 1908। বলো, কেউ জানো? কেউ জানো না? ওকে, 1936 সালে। বলো হিটলার। পরের প্রশ্ন, হিটলার জার্মান জাতিকে কোন জাতির বংশধর বলে মনে করত? টিউটনিক, 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 টিউটন টিউটনিক। ঠিক, টিউটনিক। যদি অপশনে আর্য থাকে, আর্য জাতি, আর্য জাতি টিউটনিকই, মানে আর্যরাই টিউটনিকরা আর্যই, আর্য জাতির একটি শাখা টিউটনিক। যাই হোক, পরের প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন জাপানের প্রধানমন্ত্রী কে ছিলেন? ইনি একজন একনায়কতন্ত্রী। ইনি হিটলার এবং মুসোলিনি সমগোত্রীয়। কে? তেজো হবে। তেজো হবে। তেজো। তেজো। রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি স্বাক্ষর করছে টোকিওর হয়ে। এই হিদেকি তেজো জাপানের প্রধানমন্ত্রী ছিলেন তিনি। পরের প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে, আমি বলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন? সমস্যা আছে এই জায়গাগুলোতে। 7 থেকে 14 তারিখের মধ্যে আমি বারবার বললাম ইউনিট 10টা খুব ভালো করে পড়বে সবাই, ইউনিট 10-এর ওপর জোর দেবে। প্রাচীন ভারত বা মধ্য ভারত যেরকম স্মুথ উত্তর আসছে আধুনিক ভারত থেকেও, ইউরোপের ইতিহাসের পার্টিকুলার এই জায়গাগুলো কিন্তু খুব অসুবিধায়। আচ্ছা, আমি এই প্রশ্নটার উত্তর একটুখানি ঘুরিয়ে প্রশ্ন করলেই উত্তর দেবে, দেখবে তোমরা। বলো, তোষণ নীতির উদ্ভাবক কে? নেভিল চেম্বারলেন। ইনি কোন দেশের প্রধানমন্ত্রী? ইংল্যান্ডের। তাহলে এটার উত্তর ইংল্যান্ড হবে। এটার উত্তর ইংল্যান্ড হবে, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী। এটা যখন প্রশ্ন করছি উত্তরটা আসছে না, একটু অন্যভাবে ভাবো, তাহলেই উত্তর পাবে, উত্তর বলতে পারবে, করতে পারবে। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জে কটি দেশ ভেটো প্রদানের অধিকার পেয়েছিল?
পলিটিক্যাল সায়েন্স কারো ছিল না? এটা তো ইজি প্রশ্ন। পলিটিক্যাল সায়েন্সে এই প্রশ্নটি আছে, আমাদের ইতিহাসেও আছে। 9 এর লাস্ট চ্যাপ্টার, ক্লাস 9 এর বর্তমান সিলেবাসের লাস্ট চ্যাপ্টার এটা। যাকে বলে দিই, সম্মিলিত জাতিপুঞ্জের 5টি স্থায়ী দেশ ভেটো প্রদানের অধিকার পেয়েছিল। ভেটো একটি বিশেষ অধিকার যার বলে কোনো সিদ্ধান্তকে পিছিয়ে দেওয়ার ক্ষমতা এই দেশগুলো পেয়েছিল। যারা পেয়েছিল তারা হলো ইংল্যান্ড, ফ্রান্স, আমেরিকা, রাশিয়া এবং চীন। এই 5টি দেশ। বেশ, ঠিক আছে, ছেড়ে দাও। পরের প্রশ্ন বলছি। পর্তুগিজ পূর্ব আফ্রিকা, এর আগে আমি পর্তুগিজ পশ্চিম আফ্রিকা ধরেছিলাম। পর্তুগিজ পূর্ব আফ্রিকা কি নামে পরিচিত ছিল? মোজাম্মেল। মোজাম্মেল। মোজাম্বিক। মোজাম্বিক, ঠিক আছে। পরের প্রশ্ন। উগান্ডা, এই উগান্ডায় কোন দেশের উপনিবেশ ছিল? উগান্ডা আফ্রিকার একটি দেশ। উগান্ডা, নিগ্রো আছে এই দেশে। ঠিক আছে, পারছো না বলে দিই, ইংল্যান্ড। হ্যাঁ, পরের প্রশ্ন। আমি 4জনের কথা বলবো, তোমরা বলবে এদের মধ্যে পৃথক কে। 4জন হলেন বিসমার্ক, প্রথম আলেকজান্ডার, প্রথম ফ্রান্সিস এবং কাইজার প্রথম উইলিয়াম। এদের মধ্যে পৃথক কে? কাইজার প্রথম উইলিয়াম। তুমি বলছো কাইজার প্রথম উইলিয়াম। বলতে পারবে কেন ইনি পৃথক, কি হিসেবে তুমি পৃথক করছো? এই যে হঠাৎ করে আমি 4জনের নাম বলছি, আবার বলছি, বিসমার্ক, প্রথম আলেকজান্ডার, প্রথম ফ্রান্সিস আর প্রথম উইলিয়াম, কাইজার প্রথম উইলিয়াম। এদের মধ্যে আলাদা কে? কেউ বলতে পারছো না? কেউ পারবে কি? ও প্রথম উইলিয়াম বলেছে, যদিও সেটা ঠিক নয়। যদি ও বলতে পারে যুক্তি দিয়ে কেন আলাদা করছে, তাহলে আমি মেনে নিতে পারি। আমি বলে দিচ্ছি, এই 4জনের মধ্যে 3জন সম্রাট, রাজা, একজন নয়, বিসমার্ক প্রধানমন্ত্রী। ঠিক আছে, এইভাবে ভাবতে হবে কিন্তু এই ধরনের প্রশ্ন এলে। এই ধরনের প্রশ্ন 4টে বা 5টা তো থাকবেই। যে প্রশ্নগুলো একটু আলাদা ধরনের সেগুলো খেয়াল করবে কেন পৃথক বলা হচ্ছে। পরের প্রশ্ন। ইঙ্গো রুশ কনভেনশন কত সালে স্বাক্ষরিত হয়েছিল? 1907। ঠিক আছে, 1907 ঠিক উত্তর। পরের প্রশ্ন। লেনিন মার্ক্সবাদের সংস্পর্শে এসেছিলেন কোথায় কোথায় প্রথম? লেনিন মার্ক্সবাদের সংস্পর্শে এসেছিলেন কোথায়? কেউ জানো না? ওকে, উত্তর হবে কাজান বিশ্ববিদ্যালয়। কাজান, কয়াকার বর্গীয় জয়াকার দন্তের ন, কাজান বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নকালে লেনিন প্রথম মার্ক্সবাদের সংস্পর্শে আসেন। এই প্রশ্নগুলোর, এই ধরনের প্রশ্নগুলো 7 থেকে 14-র মধ্যে, রুশ বিপ্লব বা এই যে মার্ক্সবাদ বা সমাজতন্ত্রবাদ, যে অংশগুলো শুধুমাত্র 11-12 এর চ্যাপ্টারে আছে, এই জায়গাগুলোকে নিখুঁতভাবে করবে। পরের প্রশ্ন। কোন ঘটনার পর 3 সম্রাটের চুক্তি ভেঙে গিয়েছিল? তিন সম্রাটের চুক্তি, ড্রাই কাইজার ব্যান্ড, যেটি 1873 সালে স্বাক্ষরিত হয়েছিল, সেটি ভেঙে গেছিল কোনো একটি ঘটনার কারণে। চুক্তির জন্য। কিসের জন্য? জার্মান রুশ, না না না। যাকে আমি বলে দিই, তৈরি নেই এই জায়গাগুলো, খুবই ভালো প্রশ্ন এগুলো। উত্তর হবে বার্লিন চুক্তি। ঠিক আছে, এটি 1878-এ হয়। ড্রাই কাইজার ব্যান্ড 1873-এ হয়েছিল। 3 সম্রাটের মুক্তি, সেটা ভেঙে গিয়েছিল। পরে আরেকবার চেষ্টা করেছিলেন বিসমার্ক যে এই চুক্তি করতে, কিন্তু সেটিও আলটিমেটলি সফল হয়নি। এই ঘটনাগুলো, ঘটনা পরম্পরাগুলো পড়তে হবে, না হলে এই সিকোয়েন্স গুলো ধরতে পারবে না। এমসিকিউ করেছো এই জায়গাগুলোর উপরে, যে কারণে এই সমস্যাটা তৈরি হচ্ছে। বেশ, বাদ দাও। সেডারের যুদ্ধের অবসান ঘটেছিল কোন সন্ধির মাধ্যমে? ফ্রাঙ্কফুর্ট। ফ্রাঙ্কফুর্ট। বেশ। স্যাডওয়ার যুদ্ধের অবসান ঘটেছিল কোন সন্ধির মাধ্যমে? প্রাগের সন্ধি। প্রাগ।
পরের প্রশ্ন, 1873-এর যে ড্রাই কাইজার ব্যান্ড, এই মাত্র বলছিলাম 3 সম্রাটের চুক্তি, এই চুক্তিতে রাশিয়ার হয়ে কে স্বাক্ষর করেছিলেন? দ্বিতীয় আলেকজান্ডার। দ্বিতীয় আলেকজান্ডার। আচ্ছা, ক্রুগার টেলিগ্রাম, এর আগে ক্রুগারকে নিয়ে বলেছি, ট্রান্সভালের রাষ্ট্রপতি ছিলেন এই ক্রুগার। তোমরা আমাকে বলো এই ক্রুগার টেলিগ্রাম কে পাঠিয়েছিলেন? কেউ জানো? কেউ জানে না? বলে দিই, সময় নষ্ট হচ্ছে। কাইজার দ্বিতীয় উইলিয়াম পাঠিয়েছিলেন স্বর্ণখনি আবিষ্কার সংক্রান্ত কেসে, যেখানে ইংল্যান্ড দখল নিতে যাচ্ছে, সেইটাকে তার সমর্থন জানিয়ে এই কাইজার দ্বিতীয় উইলিয়াম এটি ট্রান্সভালের রাষ্ট্রপতি ক্রুগারকে পাঠিয়েছিলেন। পরের প্রশ্ন, প্যান্থার নামক যুদ্ধজাহাজ পাঠিয়েছিল আগাদি বন্দরে কে? জার্মানি। একটু আগে এই প্রশ্নটা অন্যরকম ভাবে করেছিলাম আমি, এক্ষেত্রে প্রশ্নটা করতে চেয়েছিলাম জাহাজটির নাম প্যান্থার হবে। পরের প্রশ্ন, হ্যাঁ পরের প্রশ্ন, রাশিয়াতে রোমানভ বংশ কত বছর শাসন করেছিল? 300 বছর। 300 বছর। 1904-5 খ্রিস্টাব্দে যে রুশ জাপান যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধে কে পরাজিত হয়েছিল? কোন দেশ পরাজিত হয়েছিল? 1904-5 রুশ। রাশিয়া। রাশিয়া পরাজিত হয়েছিল, রুশ পরাজিত হয়েছিল। প্রসঙ্গক্রমে বলে রাখি যে ভারতবর্ষে যে সংগ্রামশীল জাতীয়তাবাদীর আবির্ভাব, সেই সময় একটা প্রভাব ছিল আন্তর্জাতিক প্রভাব, ইন্টারন্যাশনাল ইনফ্লুয়েন্স। সেক্ষেত্রে কিন্তু এইটিও ধরা হয়েছে একটা ক্ষুদ্র দেশ জাপান, যাদের যাদের বামন দেশ বলা হতো, তাদের হাইট কম হওয়ার জন্য দৈত্যাকৃতি রাশিয়াকে পরাজিত করেছিল। এটি একটা, এই যে আমরা 1904-5 পড়ছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো 1885 থেকে 1905 জাতীয় কংগ্রেসের প্রথম 20 বছরের পরে এই সময় স্বদেশী আন্দোলন, বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে চরমপন্থী মতবাদের উদ্ভব হচ্ছে। সেই সময় কিন্তু এই ঘটনা ভারতীয় বিপ্লবীদের, ভারতীয় সংগ্রামশীল জাতীয়তাবাদকে অনেক বেশি উদ্বুদ্ধ করেছিল। এটা যদিও ইউরোপের ইতিহাস প্রসঙ্গে প্রাসঙ্গিক নয়, কিন্তু সিলেবাসের প্রাসঙ্গিক, তাই তোমাদের মনে করিয়ে দিলাম। পরের প্রশ্ন আসছি, বলো রাশিয়ার গ্রামীণ সমবায় সমিতিকে কি বলা হতো? মির। মির। সমাজতান্ত্রিক দর্শনের বাইবেল কোন গ্রন্থকে বলা হয়? কমিউনিস্ট ম্যানিফেস্টো। কমিউনিস্ট ঠিক আছে, ম্যানিফেস্টো। ঠিক আছে, সবাই ঠিকই বলছে, কমিউনিস্ট ম্যানিফেস্টো। আচ্ছা বলো, 1917-এ রাশিয়ায় মোট কটি? ক্যাপিটালকে বলা হয় না? না, সমাজতান্ত্রিক দর্শনের বাইবেল কমিউনিস্ট ম্যানিফেস্টোকেই বলা হয়। কমিউনিস্ট যে ইস্তাহার, দাস ক্যাপিটাল বাইবেল নয়। পরের প্রশ্ন, সমাজতান্ত্রিক দর্শনের বাইবেল নয়। পরের প্রশ্ন, 1917-এ রুশ রাশিয়ায় কটি বিপ্লব হয়েছিল? দুটো। কোন কোন মাসে বলতে পারবে? মার্চ মাসে একটা, আর আরেকটা? জুন বিদ্রোহ না। আচ্ছা, আমি অন্যরকম ভাবে প্রশ্নটা করছি, উত্তর দেবে, তোমরাই দেবে, এক্ষুনি দেবে। বলো রুশ বিপ্লবের অপর কি নামে পরিচিত ছিল? বলশেভিক বিপ্লব। নভেম্বরে হয়েছিল, নভেম্বরে। নভেম্বরে হয়েছিল, নভেম্বর বিপ্লব এই কারণে এটিকে বলা হয়। পরের প্রশ্ন, রাশিয়াতে নিহিলিস্ট আন্দোলন ঘটেছিল, সেই সময় জার কে ছিলেন? প্রথম নিকোলাস, দ্বিতীয় বেশ, এটা নিকোলাস। আগে। হুম। পরের প্রশ্ন, যার দ্বিতীয় নিকোলাস পদত্যাগ করেছিলেন কত সালে? 1917-এর পরে, 18। 1917-এর পরে, কারণ রুশ বিপ্লবের সময় দ্বিতীয় নিকোলাস থাকছেন। বলো স্ট্যালিন এই শব্দের অর্থ কি, আক্ষরিক অর্থ? ইস্পাত। ঠিক আছে, পরের প্রশ্নে যাচ্ছি। ইস্পাত একদম ঠিক উত্তর। বলো থার্ড সেকশন এটা আসলে কি?
পুলিশ বাহিনী, গুপ্তচর বাহিনী, কোন দেশের? জার্মানি, চার জার্মানির গুপ্ত বাহিনীকে কি বলছে? থার্ড সেকশন, ঠিক বলছো? জার্মানির পুলিশ বাহিনী, পুলিশ বাহিনীটা জার্মানির তো নয়, রাশিয়ার, জার্মানির, রাশিয়ার, রাশিয়ার গুপ্ত পুলিশ পুল- বাহিনীকে বলা হচ্ছে থার্ড সেকশন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। কালো সন্ত্রাসের রাজত্ব, স্টলিপিন, মানে স্টলিপিন, স্টলিপিন, স্টলিপিন। বেশ, আমি এবার একটুখানি ওই মক টেস্ট গুলোর প্রশ্নগুলো নিয়ে বলে দিই, তারপরে ইউনিট 9 এবং ইউনিট 8-এ যাব। অনেকক্ষণ ইউনিট 10টা করলাম, কারণ আমি জানি ইউনিট 10টাই সব থেকে বেশি দুর্বলতা জায়গা রয়েছে। বেশ, তোমরা একটুখানি, আমি আগে মক টেস্ট 5টা করছি, তারপরে 4টা করছি হাতের লেখাটা। প্রথম যে প্রশ্নটি ছিল, ইন্ডিয়ান হোম রুল সোসাইটি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? লন্ডনে, লন্ডনে, ঠিক উত্তর। পরের প্রশ্ন, কোন ঘটনাটি ব্রিটিশ গভর্নমেন্ট দ্বারা 1856-এ পাশ হয়েছিল? স্যার শেষের তিনটে আমি করে দিয়েছি। শেষের অপশন মানে ডি, 1 2 4 বলছো? না না, 2 3 4, 2 3 4, বেশ। হ্যাঁ, 2 3 4ই ঠিক উত্তর। হিন্দু বিবাহ আইন, রিলিজিয়াস ডিসেবিলিটি অ্যাক্ট এবং জেনারেল সার্ভিস কারণ ইনলিস্টমেন্ট সতীদাহটা অ্যাক্ট, আলাদা। এই তিনটে হয়েছিল। সতীদাহ প্রথা রদ 1829 হয়েছিল, 1856 হয়নি। স্যার অপশনটা ঠিক বলে আছে, দিবেন কোন? এ ওয়ার অপশনটা? এ হবে, হ্যাঁ এ অপশন হবে, 2 3 4, না কারণ স্যার, একে ছিল। এ করেছো, ঠিক আছে। পরের প্রশ্ন, ভারতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে ভারতীয়দের নিয়োগ কত সাল থেকে শুরু হয়েছিল? স্যার এটা পারিনি, 1882 হবে কি? স্যার না। পারেনি। 1904 হ্যাঁ, 1904। কেন বলতে পারবে এটার উত্তরটা? বিশ্ববিদ্যালয় আইন হয়েছিল স্যার। বিশ্ববিদ্যালয় কংগ্রেস 1904-এ ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট এটি পাস হয়। সেই আইন অনুসারে ভারতীয়দের শিক্ষক হিসেবে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ শুরু হয়। তাহলে এই জায়গাটা মনে রাখলে তাহলে আর সালটাও মনে থাকবে, ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন। পরের প্রশ্নে যাচ্ছি। 4 নম্বরটা বলো, প্রথম রাজনৈতিক গুপ্ত সমিতি বাংলায়? অনুশীলন সমিতি, ঠিক আছে। ওয়াহাবি শব্দের অর্থ? নবজাগরণ, ঠিক আছে, ঠিক আছে। ভারতের প্রথম কোথায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয়? কলকাতায়। ঠিক আছে। 1907, 1907 কোন আইন পাস হয়? স্যার এগুলো অপশন, অপশন গুলো দেখে কি মনে হচ্ছে? এগুলো হবে না, তাই তো? রাজদ্রোহী আইন। হ্যাঁ, ওইটাই হবে, কারণ অস্ত্র আইন, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট আর সংবাদপত্র, এগুলো সব আলাদা আলাদা আছে। 1878, 1876। বি এর অপশনটা? হ্যাঁ, ডি এর অপশন, তার রাজদ্রোহিতার আইন। ঠিক আছে, এই রাজদ্রোহিতার আইনেই বহু বিপ্লবীকে বিভিন্ন ষড়যন্ত্র মামলায়, আলিপুর বোমার মামলা বলো, লাহোর ষড়যন্ত্র মামলা বলো, মিরাট ষড়যন্ত্র মামলা, কাকরি ষড়যন্ত্র মামলায়, প্রত্যেকটা যে অ্যাক্ট গুলো, সেগুলো এই আইন অনুসারে সেই বিপ্লবীদের গ্রেপ্তার করা হয় এবং সাজা হয় সেই আইন অনুসারে। পরের প্রশ্নটা অনেকবার আলোচনা করে দিয়েছি, বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন? মির্জাফর, মির্জাফর। এই প্রসঙ্গে একটা কথা বলি, আজকে ইতিহাস চর্চা যে ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল, দেবাশিস স্যার আরো একটা 11-12 এর উপরে কোশ্চেন পোস্ট করেছেন, এই সন্ধ্যেবেলায় করেছেন। তোমরা সবাই ওই প্রশ্নগুলো দেখো, ইউরোপের ইতিহাসগুলো পারছো কিনা দেখো। কোশ্চেনগুলো কিন্তু ইউরোপের ইতিহাস থেকে তোমরা পারছো কিনা, এবং প্রাচীন ভারত এবং মধ্যযুগ থেকে স্যার যে প্রশ্নগুলো করেছেন বেশ কঠিন। হ্যাঁ, দেখেছো, বেশ কঠিন। আর এই প্রশ্নটা হঠাৎ মনে পড়ে গেল কারণ স্যার এই প্রশ্নটা রেখেছেন। ঠিক আছে, পরের প্রশ্ন, মর্লে মিন্টো সংস্কার কত সালে? 1909, 1909, 1909। এই প্রশ্নটা ওখানে অন্যভাবে আছে, যে স্যারের যে আজকে পোস্ট করেছেন তাতে পৃথক নির্বাচনের কথা কোন আইনে বলা হয়েছিল? পৃথক নির্বাচনের নিয়াস হিন্দু মুসলমান। হ্যাঁ, এইভাবে দেওয়া হয়েছে, এইভাবে দেওয়া হয়েছে, ওটা মর্লে মিন্টো দিয়ে দেওয়া হয়নি। যাই হোক, পরের প্রশ্ন, 1857 মহাবিদ্রোহে ব্রিটিশদের কারা সাহায্য করেছিল? শিখরা, শিখরা। পরের প্রশ্ন, সূর্যাস্ত আইন কে প্রবর্তন করেন? কর্নওয়ালিস, কর্নওয়ালিস। আনহ্যাপি ইন্ডিয়া কার লেখা বই? আনাপি লালা লাজপত রায়। লালা রাজপত রায়। ভারতের স্বাধীনতা দিবস প্রথম কবে পালন করা হয়? 1930 26শে জানুয়ারি। ঠিক আছে, পরের প্রশ্ন, দ্বৈত শাসনের প্রবর্তক? লর্ড ক্লাইভ, লর্ড ক্লাইভ। রবার্ট ক্লাইভ। ন্যাশনাল লাইব্রেরি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? পারিনি স্যার।
কেউ জানো? স্যার স্যার এটা কত নম্বর প্রশ্ন একটু বলবেন? এটার প্রশ্ন সংখ্যা হচ্ছে 15। হ্যাঁ পারিনি স্যার। স্বাগতা কি বলছো? স্যার একবার বলুন প্রশ্নটা। ন্যাশনাল লাইব্রেরি জাতীয় গ্রন্থাগার কত সালে হয়েছিল? কেউ জানে না? বেশ, আমি বলে দিই। এগুলো ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষার যে প্রসার ওই অংশ থেকে এই প্রশ্নটা ছিল। আর এটার উত্তর হবে 1836 সাল, 1836। আমি যেখানে এমএ পড়েছি কলকাতা বিশ্ববিদ্যালয়ের আলিপুর ক্যাম্পাস, ঠিক তার অপোজিটেই ন্যাশনাল লাইব্রেরি। যারা চিড়িয়াখানা বেড়াতে গেছো, আলিপুর চিড়িয়াখানা, সেখান থেকেও ন্যাশনাল লাইব্রেরি দেখতে পাবে। আর যদি কখনো যাও অবশ্যই ভেতরে যেতে পারো, ভিজিটারের খাতায় সই করে ভেতরে যাওয়া যায়, কার্ড না থাকলেও যাওয়া যায়। ভেতরে ভালো একটা ক্যান্টিনও আছে, খুব সস্তায় কফি টফি পাওয়া যায়, শীতকালে গেলে যেতে পারো ভেতরে। পরের প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কে নরমপন্থী নেতা নয়? বলো, তোমাদের কাছে অপশন আছে। চিদম্বরম পিল্লাই। চিদম্বরম পিল্লাই। চিদম্বরম পিল্লাই ঠিক উত্তর, কারণ দাদাভাই নৌরোজি, এমসি রানাডে এবং তেজ বাহাদুর স্প্রু প্রত্যেকেই চরমপন্থী নেতা। হ্যাঁ, বলো, চৌরি চৌরা হত্যাকাণ্ড কোন ঘটনার সঙ্গে যুক্ত? সহজ প্রশ্ন। অসহযোগ অসহযোগ। অসহযোগ। কোন সম্রাট তার সাম্রাজ্যে রেশম শিল্প গড়ে তুলেছিলেন? টিপু সুলতান। টিপু সুলতান। নিম্নলিখিতদের মধ্যে প্রথম কারা ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করেছিল? পর্তুগিজ। 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 মহাত্মা গান্ধী কত সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আসেন? 1915। 1915। 1915। একটা প্রশ্ন, একটু বাইরে গিয়ে প্রশ্নটা করছি, এই মক টেস্টের প্রশ্ন নয়। সবরমতী আশ্রম গান্ধীজি কত 1815। সালে? 1815। 1800 বলছে কেন? 1915। হ্যাঁ তাই বল, তাই বলো। ঠিক আছে, গান্ধীজি 1869 সালে জন্মগ্রহণ করেছিলেন। আমি ভাবছি তার আগেই সবরমতী কি করে হয়ে গেল। ঠিক আছে, বাদ দাও। 1815 না, 1915। পরের প্রশ্ন, বল্লভ ভাই প্যাটেলকে সর্দার আখ্যা কে দিয়েছিলেন? জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু। না, জওহরলাল নেহেরু নয়। কে স্যার হবে? এটা বারদৌলি সত্যাগ্রহের সময় হয়েছিল না? হ্যাঁ, ওখানে কে দিয়েছে? মহিলারা সরোজিনী দিয়েছিল। নাইডু হবে। নাইডু হবে না? কি হবে? স্বাগতা কি বলছে? সরোজিনী নাইডু হবে না? না, সরস্বতী নাইডু তো হবে না। এটা এটা মহাত্মা কিন্তু গান্ধী হবে। আচ্ছা। বল্লভ ভাই কিন্তু প্যাটেলকে কত সর্দার। নম্বর প্রশ্ন একটু বলবেন এটা প্রশ্নটা? প্রশ্ন নম্বর 21, 21। ঠিক আছে। 21। পরের প্রশ্ন 22, পাকিস্তান শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন? জিন্নাহ। না, একদমই নয়। ফজলুল হক। লিয়াকত আমি আছে। লিয়াকত আছে। দীপঙ্কর কিছু একটা বলতে চাইছো, দীপঙ্কর বলবে? না, আমি বলে দিই, নাও আর নেভার পুস্তিকা কার? চৌধুরী রহমত আলী। চৌধুরী রহমত আলী। চৌধুরী রহমত আলী প্রথম পাকিস্তান কথাটির কথা বলেছিল। শব্দটি ব্যবহার আমি বলেছিলাম, পাকিস্তান, পাঞ্জাব, কে হচ্ছে কাশ্মীর, এ হচ্ছে আফগান, এসটিএন হচ্ছে সিন্ধুস্তান, মানে হিন্দুস্তানের স্থান। এইভাবে পাকিস্তান যে গঠন সেটি নাও আর নেভার পুস্তিকায় 1933-এ চৌধুরী রহমত আলী প্রথম বলেছিলেন। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন এই চৌধুরী রহমত আলী। যাকে এত কথা বললাম না, আমি বলে দিই শুধু, এইটার উত্তর রহমত আলী হবে। পরের প্রশ্ন, ভারতে ব্রিটিশ কর্তৃক নির্মিত প্রথম দুর্গ কোনটি? ফোর্ট উইলিয়াম। ফোর্ট উইলিয়াম। ফোর্ট উইলিয়াম। এটা নিয়ে না, ফোর্ট উইলিয়াম নয়, 1800-র আগে একটি হয়েছিল, সেটি হচ্ছে ফোর্ট সেন্ট জর্জ। 2 নম্বর অপশনটা বি হবে। ভারতে ব্রিটিশ কর্তৃক নির্মিত প্রথম দুর্গ কিন্তু ফোর্ট সেন্ট জর্জ, তারপর ফোর্ট উইলিয়াম হয়েছিল 1800 সালে। পরের প্রশ্ন, কে বলেছেন গুড গভর্নমেন্ট ইজ নো সাবস্টিটিউট ফর সেলফ গভর্নমেন্ট? পারিনি জানো? আমি। কেউ জানে না? বলে দিই, স্বামী দয়ানন্দ সরস্বতী হবে, অপশন ডি হবে, ডি। পরের প্রশ্ন, সুভাষ চন্দ্র বসু কোথায় স্বাধীন ভারত সরকার গঠন করেছিলেন? সিঙ্গাপুরে। সিঙ্গাপুরে। সিঙ্গাপুর। সিঙ্গাপুর, এটা ঠিক আছে। পরের প্রশ্ন, জুনাগড় শিলালিপিতে কার কৃতিত্ব বর্ণিত হয়েছে? রুদ্রদামন। বেশ, নক্ষত্র রুদ্রদমনের কৃতিত্ব। আর নাসিক শিলালিপিতে কার হয়েছে বলতে পারবে? গৌতমীপুত্র সাতকর্ণী। বেশ। আইহোল প্রশস্তিতে কার হয়েছে বলতে পারবে? রবি কীর্তি। বেশ। কবি কীর্তির রচনা আইহোল প্রশস্তি, না, না, কার কোন রাজার কৃতিত্ব বর্ণিত হয়েছে? চালুক্যের দ্বিতীয় পুলকেশী।
বেশ, অপশানে এইগুলো রয়েছে: গৌতমীপুত্র, সাতকর্ণী, রুদ্রতম, দ্বিতীয় পুলকেশী। তাই আমি চর্চা করার জন্য বাকিগুলো ধরে নিলাম। পরের প্রশ্ন, কোন বেদটি দুটো ভাগ? যজুর্বেদ। 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 পরের প্রশ্ন, ষোড়শ মহাজনপদের তালিকা পাওয়া যায় কোন গ্রন্থ থেকে? চারটে। অঙ্গুত্তর নিকায়। অঙ্গুত্তর অঙ্গুত্তর নিকায়। নিকায়। অঙ্গোত্তর নিকায়ও একটা বৌদ্ধ গ্রন্থ, এই গ্রন্থে পাওয়া যায়। তেমুচিন কার প্রকৃত নাম? চেঙ্গিস খান। তেমুচিন হচ্ছে চেঙ্গিস খান। চেঙ্গিস খান। চেঙ্গিস খান। মৌর্য বংশের শেষ শাসকের নাম? বৃহদ্রথ। 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 বরাহ ও পুরাণে বৃহৎ সংহিতার বিষয়বস্তু কি ছিল? স্যার এটা জ্যোতির্বিজ্ঞান হবে? জ্যোতির্বিজ্ঞান স্যার এটার পড়েছি। উত্তর জ্যোতির্বিজ্ঞানী হবে। জ্যোতির্বিজ্ঞান। জ্যোতির্বিজ্ঞানী হবে, কোনো চিন্তা নেই, এই অপশন হবে। গুপ্ত যুগের একটা বিখ্যাত এবং গুরুত্বপূর্ণ বন্দর কোনটি? তাম্রলিপ্ত। তাম্রলিপ্ত পড়েছি স্যার। গুপ্ত যুগের একটি গুরুত্বপূর্ণ এবং বন্দর হচ্ছে এই তাম্রলিপ্ত। ঠিক আছে। কোণারক সূর্য মন্দির কে নির্মাণ করেছিলেন? প্রথম নরসিংহ বর্মন। প্রথম প্রথম নরসিংহ নরসিংহ বর্মন। বর্মন। প্রথম নরসিংহ ডি এরটা বর্মন স্যার। উত্তর হবে। হ্যাঁ, ডি এরটা উত্তর হবে, প্রথম নরসিংহ বর্মন। রত্নাবলী প্রিয়দর্শিকা কে রচনা করেন? হর্ষবর্ধন। 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 কোন পাল রাজা বিক্রমশীল উপাধি গ্রহণ করেছিলেন? স্যার ধর্মপাল এটা হবে। দেবপাল হবে। ধর্মপাল। স্যার আমি ধর্মপাল করছি। কোনটা উত্তর হবে? উত্তর ধর্মপালই হবে। একটা প্রশ্ন, আবার মক টেস্টের বাইরে গিয়ে প্রশ্ন করছি, যেগুলো মনে পড়ে যাচ্ছে, কারণ আজকে শেষ ক্লাস, এরপরে আর প্রশ্নগুলো বলার জন্য আসতে পারবো না অনলাইনে। তাই বলে নি যে যে ত্রিপাক্ষিক দ্বন্দ্ব হয়েছিল পাল প্রতিহার রাষ্ট্রকূটদের মধ্যে, এর মধ্যে প্রথম কোন পাল রাজা এই দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিল? ধর্মপাল। 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 বেশ, ধর্মপাল। ধর্মপাল। এটাও কোনো একটা মক টেস্টে, মনে হয় স্যারের মক টেস্টেই দেখছিলাম। হ্যাঁ স্যার আমি দেখেছিলাম। হ্যাঁ, ওই জন্যই মনে পড়ে গেল, তাই ধরে নিলাম। পরের প্রশ্ন, মৌর্য যুগের সব থেকে বিখ্যাত শিক্ষা কেন্দ্র কোনটি? কোথায় অবস্থিত? নালন্দা। নালা- পরেরটা হচ্ছে, এটার উত্তর হবে তক্ষশিলা। ঠিক আছে। মৌর্য যুগের বলেছে, নালন্দা কবে তৈরি হয়েছিল এটাই তো গন্ডগোল হচ্ছে, যারা নালন্দা বলছে। তক্ষশিলা স্যার, গুপ্ত তক্ষশিলা। যুগে, হ্যাঁ, গুপ্ত যুগে স্যার হয়েছিল, তক্ষশিলা প্রথম করেছি। কুমারগুপ্ত করেছিল। ঠিক আছে, এটা তক্ষশিলা হবে, মৌর্য যুগ। পরেরটা, কাদম্বরী কাব্যের রচয়িতা কে? কালিদাস। বাণভট্ট। 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 বেশ, বিয়ের উত্তর হবে ঠিক, বাণভট্ট। সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা? কি বললেন স্যার? প্রোটো হিস্টোরিক। প্রাগৈতিহাসিক প্রোটো মনে হয়। হিস্টোরিক। স্যার কি বললেন অপশন আরেকবার আছে, বলুন। সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা? ব্রোঞ্জ যুগীয় সভ্যতা। অপশানে কি আছে? অপশান দেখে বলো। অপশানে আছে হিস্টোরিক, প্রি হিস্টোরিক, প্রোটো হিস্টোরিক, পোস্ট হিস্টোরিক। হিস্টোরিক হবে? প্রোটো না প্রি? প্রোটো হবে, প্রোটো হবে। ঠিক আছে। হ্যাঁ, দেখো, এখানের সিন্ধু লিপির পাঠোদ্ধার পুরোপুরি সম্ভব হয়নি, কিন্তু পাওয়া গেছে, তাই এটি প্রোটো হিস্ট্রি হবে। আর যদি পাওয়াই যায়নি তাহলে প্রি হিস্ট্রি পাওয়া গেছে পুরোপুরি, সেটা বেদ থেকে, সেটা হচ্ছে হিস্টোরিক এজ, ঐতিহাসিক যুগ, বৈদিক যুগ। ঠিক আছে, বৈদিক সভ্যতা কোন যুগের সভ্যতা এখানে হলে তাহলে হিস্টোরিক এজ হতো। পরের প্রশ্ন, দান সাগর রচনা কে করেছিলেন? বল্লাল সেন। বললাম। দাম কি? বললেন। কি দাম, বললেন? 40 নম্বর প্রশ্ন, দাম। শেরশাহ প্রবর্তিত তাম্রমুদ্রা। ঠিক আছে, সহপ্রবর্তী ঠিক আছে। তৈমুর লং কোন সুলতানের আমলে ভারতে এসেছিলেন? নাসিরুদ্দিন। ঠিক আছে। নাসিরুদ্দিন নাগার্জুন মামুন। কে ছিলেন? একজন বৌদ্ধ বৌদ্ধ দার্শনিক। পণ্ডিত। বৌদ্ধ পণ্ডিত। এক বৌদ্ধ দার্শনিক। পরে ধীমান ও বিদপাল কোন যুগের শিল্পী ছিলেন? পাল। ঠিক আছে। মহারাজ রঞ্জিত সিং এর রাজধানী কি ছিল? লাহোর। লাহোর। লাহোর ঠিক উত্তর। অজাতশত্রু কোন প্রাচীন নগরের প্রতিষ্ঠা করেছিলেন? রাজগৃহ। রাজগৃহ ঠিক উত্তর। কাঞ্চি কোন রাজ্যের রাজধানী ছিল? পল্লব। পল্লব। পল্লব ঠিক আছে। পরের প্রশ্ন, কবির কার শিষ্য ছিলেন? রামানন্দ। 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 রামানন্দ একদম ঠিক উত্তর। পরের প্রশ্ন, শশাঙ্কের রাজধানী গৌড়। বলো। কর্ণসুবর্ণ। কর্ণ সুবর্ণ। গৌড় বলছি, গৌড় হবে না, কর্ণ সুবর্ণ হবে।
ঠিক আছে, মুর্শিদাবাদের কর্ণ সুবর্ণ শশাঙ্কের রাজধানী ছিল। গৌড় পরবর্তীকালে বাংলার রাজধানী হয়েছিল, কিন্তু আমরা শশাঙ্কের রাজধানী কর্ণ সুবর্ণ। পরের প্রশ্ন, পাল রাজারা কোন লিপি রচনা করেছিলেন, মানে কোন লিপিটি পাল রাজারা? কালিমপুর 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 কালিমপুর। কালিমপুর খালিমপুর স্যার তাম্রশাসন। আগের প্রশ্নটার উত্তরটা একটু বলবেন, আগের প্রশ্নটা? আগের প্রশ্নটার উত্তর কর্ণ সুবর্ণ শশাঙ্কের ঠিক রাজধানী। আছে, হ্যাঁ। পরের প্রশ্ন, দ্বিতীয় মহিপালের সময় যে কৈবর্ত বিদ্রোহ, তার কথা আমরা কোন গ্রন্থ থেকে জানতে পারি? রামচরিত। 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 সন্ধ্যাকর নন্দীর লেখা রামচরিত। স্বৈরতন্ত্র নিপাত যাক, যুদ্ধ নিপাত যাক স্লোগানটি কাদের? স্যার কি বললেন, শুনতে পেলাম না। 51 নম্বর প্রশ্ন, স্বৈরতন্ত্র নিপাত যাক, যুদ্ধ নিপাত যাক এই স্লোগানটি কাদের? বলসেবিকদের। বলসেভিকদের নয়, বলসেভিকদের স্লোগান অন্য ছিল। এটা হচ্ছে নিহিলিস্টদের স্লোগান। নিহিলিস্ট যে আন্দোলন হয়েছিল তার স্লোগান ছিল এটা। পরের প্রশ্ন, রাশিয়ার জার বলা হতো রাজাকে। রাজাকে। এ রাজাকে অপশন এ। 53, ফ্রেডারিক ইবট কে ছিলেন? ভাইমার প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি। ঠিক আছে, ঠিক আছে। এ, প্রথম বিশ্বযুদ্ধে ফ্রান্সের সামরিক নায়ক কে ছিলেন? তালেবা। ফচ নাকি ফচ? হ্যাঁ, ফচ হবে, মার্শাল ফচ। পরের প্রশ্ন, নিউ ডিল কবে ঘোষিত হয়েছিল? 1933। ঠিক আছে। পরের প্রশ্ন, 1904 পিডি সাভারকর কোন গুপ্ত সমিতি গঠন অভিনব করেছিলেন? অভিনব গান। অভিনব ভারত ঠিক আছে। ভিয়েনা সম্মেলনকে গবাদি পশুর মেলা কে বলেছেন? রাইকার। রায়কার রাইকার হবে না, এটার উত্তর ব্লুকার হবে। ইয়েস, ব্লুকার। ব্লুকার হবে, অপশন এ হবে। ব্লুকার, ওটা হ্যাঁ ব্লুকারই হবে মনে হচ্ছে। হ্যাঁ, ব্লুকারই হবে, আমি বলছি ব্লুকারই হবে, অপশন এ হবে। পরের প্রশ্ন, জার্মানি এবং জাপানের মধ্যে কমিংটন বিরোধী চুক্তি কত সাল? 1936 সালে। বেশ, 58টা উত্তর। 1936-এর 25শে নভেম্বর। 1936 বললে এখানে হবে না, এখানে ডেট দিয়ে রয়েছে। এ আর বি দুটোই 1936 ছিল, বি যেটা সেটা উত্তর হবে। 1936-এর নভেম্বর হবে, বি উত্তর হবে। পরের প্রশ্ন, ফুয়েরের উপাধিকার? হিটলার। হিটলার হিটলার। হিটলার। আর একটা প্রশ্ন রয়েছে যে কোনটি সঠিক নয় বলো, স্যার পারিনি। সাল দিয়ে। এটা পারেনি বলছে। আমি একটুখানি মনে করিয়ে দিচ্ছি ঘটনাগুলো। মুসোলিনির জন্ম এবং হিটলারের জন্ম এই দুটো ঠিক আছে, 1883 1889। এবার আসি ফ্যাসিস্ট দল। অবশ্যই 1919-এ প্যারিসের শান্তি সম্মেলনের পরবর্তী সময় হয়েছিল ইতালি। এখান থেকে ওখানে যখন ভাইমার প্রজাতন্ত্র হচ্ছে, এখানে তখন ফ্যাসিস্ট দল হচ্ছে। এইটা ঠিক নয়, মুসোলিনি ইতালির প্রধানমন্ত্রী হচ্ছেন 1923-এ, নয়, এটা ভুল উত্তর। 1922। হ্যাঁ, ঠিক আছে, এইটা ভুল দেওয়া হয়েছিল। ঠিক আছে, তাহলে তোমাদের এইটার আমি ওই জন্মকাল মানে জন্মগ্রহণ করেছিলেন ওইগুলো বুঝতে পারছিলাম না কোনটা সঠিক। হ্যাঁ ঠিক আছে, 1883 1889 মনে রেখো। মুসোলিনির জন্মদিন, জন্ম আর হিটলারের জন্ম। আমি একটুখানি মক টেস্ট 4টা করে নিই, সময় খুব কম। এরপরে একটুখানি ফরাসি বিপ্লব এবং ওইগুলো পারবে, তাও আমাকে তো একটু করতে হবে প্রশ্ন। ওই জায়গাগুলো থেকে একটু দেখে নেবো। এইটার একটু মক টেস্ট গুলো দেখে নি, যেটা হাতে লেখা ছিল। মক টেস্ট 4 যেটা করে পাঠিয়েছিলাম, যেটা স্যার কালকে পাঠিয়েছেন, এটা আগের দিন করে নিলেই ভালো হতো। যাকে কিছু করার নেই। বলো, কল্পসূত্র কে রচনা করেন? ভদ্রবাবু। ভদ্রবাবু। ভদ্রবাহু। ঠিক আছে, পরের প্রশ্নে আসছি, এক সেকেন্ড। হ্যাঁ, দুটো একসাথে খুলে নিলে সুবিধা হবে। অষ্টাধ্যায়ী বলো কার রচনা? পানিনি। পানিনি ঠিক আছে। বুদ্ধচরিত কে রচনা করেন? অষ্টঘোষ। অষ্টঘোষ ভারতের প্রথম ঐতিহাসিক গ্রন্থ? রাজতরঙ্গিনী। রাজতরঙ্গিনী রাজতরঙ্গিনী। রাজতরঙ্গিনী। ভারতে অবস্থিত হরপ্পা সভ্যতার বৃহত্তম কেন্দ্র? হরপ্পা ধোলাভিরা। 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 পরের প্রশ্ন, আদি স্যার আচ্ছা, একটা মিস করলাম। হ্যাঁ বলো, কিছু বলছিলে? রাখিগিরি যদি বলা হয় তাহলে প্রশ্নটা কেমন ভাবে এখানে আসবে? এখানে অপশন নেই। এখানে অপশন নেই, কিন্তু যদি রাখিগিরি থাকে তাহলে সেটা প্রশ্নটা রাখি কেমন আসবে? রাখিগড়ি থেকে যে প্রশ্নগুলো আছে, মানে কি, কোন কেন্দ্র থেকে মানে কি পাওয়া গেছে? ধরো কোনো একটা কাপড়ের টুকরো, রেশমের না না কাপড়ের মানে টুকরো। স্যার আমি বলছি বলছি মানে ওই বড় মানে শহর যেটা ছিল, রাখিগিরি একটা ছিল না বড় শহর, হুম, এখানে তো তাহলে অপশন ওটা নেই, এইগুলোর মধ্যে না। অপশনে যেটা থাকবে সেইটা। ঠিক আছে,
আর রাখিগিরি থাকলে তাহলে রাখিগিরি করতে হতো। হ্যাঁ, এক্ষেত্রে তাই হতো। পরের প্রশ্ন, আদি কাব্য কোনটি? রামায়ণ। 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 ঠিক আছে, চলো পরের প্রশ্ন এগোই। উপনিষদের সংখ্যা কয়টি? 108। 108। অর্ণব কি? স্যার পারিনি। জলযান। জলযান। জলযান, ঠিক উত্তর। জলযান। জলযান। চতুর্থ বৌদ্ধ সংগতিতে সহসভাপতিত্ব কে করেন? অশ্বঘোষ। 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 বসুমিত্র। বসুমিত্র ছিলেন, কিন্তু সহসভাপতি অশ্বঘোষ না। ছিল সহসভাপতি অশ্ব ঘোষ। সভাপতি, হ্যাঁ সভাপতিত্ব ঠিক। ঠিক বলেছে, বুঝে গেছে অমিত, আমাকে আর বলতে হলো না, থ্যাংক ইউ। না বুঝতে পারলে আমি বলতাম। একটা সহসভাপতি, একটা সভাপতি, বুঝে গেছে, অশ্বঘোষ সহসভাপতি। বলেন, মহাবীরের প্রকৃত নাম কি ছিল? বর্ধমান। 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 পরের প্রশ্ন, পঞ্চ মহাব্রত কে প্রবর্তন করেছিলেন? মহাবীর। পার্শ্বনাথ। মহাবীর। 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 আমি বলে দিই, পার্শ্বনাথ কে পার্শ্বনাথ বললে চতুর্যাম। চতুর্জাম করেছিল, তার সঙ্গে একটা নতুন করে অ্যাড করেছিলেন। কোনটি অ্যাড করেছিল? ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য অ্যাড করেছিল, তারপর এটার নাম হয়েছিল পঞ্চমহাব্রত। পরের প্রশ্ন, গান্ধার মহাজনপদের রাজধানী কোনটি ছিল? তক্ষশিলা। তক্ষশিলা। ছিলেন। ঠিক আছে। সবচেয়ে প্রাচীন মহাজনপদ কোনটি? কাশী। 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 সপ্তজাতি তত্ত্বের প্রবক্তা কে? মেগাস্তেনিস। মেগাস্তিনিস। মেগাস্তিনিস। আমি খুব স্পিডে করছি, যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে থামাবে, ঠিক আছে? কোনোটা যদি তোমার মনে হয় ঠিক, আমি কিন্তু ওভারঅল যেটা বলছে, যেটা নিয়ে বিতর্ক হবে সেটাকেই দেখছি, আর আমি ওভারঅল শুনে বেরিয়ে যাচ্ছি। হয়তো আমি মিস্টেক করতে পারি, তাই আমাকে থামাবে যদি কারোর মনে হয় যে তোমার যেটা করেছো সেটা ঠিক। অর্থশাস্ত্রে কত প্রকার অধ্যক্ষের উল্লেখ রয়েছে? 32। 32। 16টা ঘ হবে, 32 ঠিক উত্তর। লিচ্ছবি দৈহিত্র কাকে বলা হয়? সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত। গোয়ালিয়র প্রশস্তিতে দুর্বার বৈরী কাকে বলা হয়েছে? ধর্মপাল। ধর্মপাল। গীতগোবিন্দ কে রচনা করেন? জয়দেব। জয়দেব। তারিক-ই সিন্ধ কে রচনা করেন? মাসুম। মীর মোহাম্মদ মীর মাসুম। মোহাম্মদ মাসুম। মীর মোহাম্মদ মাসুম, ঠিক আছে। মীর মোহাম্মদ মাসুম। পরের প্রশ্নে যাচ্ছে। ইলতুৎমিশ কবে খলিফার অনুমোদন লাভ করেছিলেন? 1229। 1229। ঠিক আছে। জিতল কি মুদ্রা? জিতল তাম্র মুদ্রা। তাম্রমুদ্রা। হ্যাঁ। জিলেলুল্লাহ কে? বলবন। 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 খলজি বিপ্লব কত সাল? 1290। 90। মহানাটক ক্ষুধানিধি কে রচনা কোন ভাষায়? সংস্কৃত। সংস্কৃত স্যার করেছি। হ্যাঁ, এরকম বললে আমি একবার করে ভেরিফাই করব। সংস্কৃত করেছি বলছে, উত্তরটা কিন্তু সংস্কৃতই হবে, কোনো সন্দেহ নেই এটাই। ঠিক আছে, সংস্কৃত নাটক। বাবর নামা কে রচনা করেন? বাবর। গুড। বাবর একটা আত্মজীবনী, বাবরের আত্মজীবনী, তাই এটা বাবরই রচনা করবেন। পরের প্রশ্ন, শাহজাহান নামা কে রচনা করেন? এনায়েত। এনায়েত খান। লীলাবতী ফার্সিতে কে অনুবাদ করেন? ফৈজি। উপনিষদ ফার্সিতে কে অনুবাদ করেন? শুনতে পেলাম না। উপনিষদ ফার্সিতে কে? দারাশিকো। দারাশিকো। ঠিক আছে। অথর্ববেদ ফার্সিতে কে অনুবাদ করেন? দারাশিকো। দারাশিকো। একবার দুটো দেখে নিই। 29টাও ঘ হবে আর 30টা ক হবে। ঠিক আছে, চলো দারাশিকো। পরের প্রশ্ন, বক্সারের যুদ্ধ কত সাল? 1764 সালে 22শে অক্টোবর। 22শে অক্টোবর। এখানে সালটা দেওয়া নেই, 1757 দেওয়া রয়েছে, ভুল আছে। 64 22শে অক্টোবর হবে। পরের প্রশ্নটা ওইভাবে ব্র্যাকেট করা আছে। বক্সারের যুদ্ধ 1764, মীর কাসিম পরাজিত হয়েছিলেন কার কাছে? হেক্টর মুনরো। হেক্টর মুনরো। হায়দার আলী মারা যান কোন রোগে? ক্যান্সার। হায়দ্রাবাদ রাজ্য কে প্রতিষ্ঠা করেন? হায়দ্রাবাদ নিজাম। শ্রীরঙ্গপত্তমে স্বাধীনতার বৃক্ষ কে রোপণ করেছিলেন? টিপু সুলতান। পাঞ্জাব কেশরী কে? রঞ্জিত সিং। পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত কে করেছিলেন? ডালহৌসি। কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অবসান ঘটে? 1813 সালে চার্টার আইন। ভারতীয় সিভিল সার্ভিসের জনক কে? কর্নওয়ালিস। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয়েছিল? 1793। মুর্শিদাবাদ 93 1793।
পরের প্রশ্ন, মুর্শিদাবাদ থেকে কলকাতায় টাক্সার স্থানান্তর করেছিলেন কে? পারিনি, এটা আগের স্যার, দিনই করিয়েছিলাম। ভুলে গেছি। এটা আগের দিনে আমি ক্লাসে, মানে কালকের ক্লাসেই সম্ভবত এটা নিয়ে। হ্যাঁ একবার বলুন। কালকে রেকর্ডিংটা শোনা হয়নি আর মনে বেশ পড়ছে। বেশ, ঠিক আছে। কালকের এটার উত্তর হবে মুর্শিদাবাদ থেকে কলকাতার হেস্টিংস হবে। ঠিক আছে, পরের প্রশ্ন, গ্যারেন্টি প্রথা কোন বিষয়ের সঙ্গে যুক্ত? রেল। রেল 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 রেল। রেল রেল। মুন্ডা বিদ্রোহ কত সাল? 1899। 1899 থেকে 1900। দেবী চৌধুরানী কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত? সন্ন্যাসী সন্ন্যাসী। সন্ন্যাসী। দেবী, আচ্ছা পরের প্রশ্ন, বারাসাত বিদ্রোহ ছিল? ওয়াবি আন্দোলন। ওয়াবি ওয়াবি আন্দোলন। আন্দোলনের সঙ্গে ডি। যুক্ত। ডি অপশন ডি। কানপুরে সিপাহী বিদ্রোহ কে নেতৃত্ব দিয়েছিল? নানা সাহেব। নানা সাহেব। নানা সাহেব। কলকাতা মাদ্রাসা কত সাল? আর 1781। 1782 81। স্বামী দয়ানন্দের প্রকৃত নাম কি ছিল? মূলাশঙ্কর। মূলাশঙ্কর। সুরাট কংগ্রেসের সভাপতিত্ব কে করেন? রাসবিহারী ঘোষ। রাসবিহারী ঘোষ। রাসবিহারী ঘোষ। বোস নয় ঘোষ। কিন্তু, ঘোষ। হ্যাঁ ঘোষ। ঘোষ, ঠিক আছে। মন্ত্রীভীষণ কবে ভারতে এসেছিল? 1946। 1946 ষোড়শ লুই কে ছিলেন, মানে কোন বংশের? স্যার মন্ত্রী মিশনটা কি? মন্ত্রী মিশন 46-এ এসেছিল, প্লিজ মিশন 42-এ এসেছিল। ঠিক আছে, 46 হবে। ষোড়শ লুই কোন দেশের প্রধান, মানে কোন বংশের? পূর্ব পূর্ব। ক্লাদিত কে রচনা করেন? ভলতেয়ার। ভলতেয়ার। বাসিল কিসের প্রতীক? অত্যাচারের স্বৈরাচারী অপশন রাজতন্ত্রের। ক। ক অত্যাচারের প্রতীক। পরের প্রশ্ন, প্যাদুয়ার হ্যাঁ। ঘোষণাপত্র কে প্রচার করেছিলেন? লিওপোল্ড। লিওপোল্ড। তিন নদের যুদ্ধ কত সাল? 1798। 1798। গ 1798। নেপোলিয়ন নিজেকে সম্রাট ঘোষণা করেছিলেন কত সাল? 1804। 1804। 1804। দ্বিতীয় জাস্টিনিয়ান কাকে বলা হয়? নেপোলিয়ন। নেপোলিয়নকে ভিয়েনা সম্মেলনে বিগ ফোরের অন্তর্ভুক্ত ছিল না কোন দেশ? ফ্রান্স। ছিল ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, অস্ট্রিয়া। ফ্রান্স ছিল না। ফ্রান্স ছিল না। অস্ট্রিয়া, প্রাশিয়া, রাশিয়া, ইংল্যান্ড ছিল, ফ্রান্স ছিল না। ফেব্রুয়ারি বিপ্লবের পর লুই ফিলিপ কোন দেশে আশ্রয় নিয়েছিল? ইংল্যান্ডে। ইংল্যান্ড। পরের প্রশ্ন, কমিউনিস্ট ম্যানিফেস্টো কত সালে প্রকাশিত হয়েছিল? 1848। 1848। বেশ, মোটামুটি পেরেছো, ম্যাক্সিমামই পেরেছো। আশা করি সবারই 50-এর উপরে হয়েছে। স্যার বলো। ওই স্যার ওই ওখানে একটা 7 নম্বর কোশ্চেন, 6 নম্বর কোশ্চেনটা ওই যুগ্ম কোডটা হরপ্পাতে। হরপ্পাতে। ঠিক আছে, এই জায়গাগুলো থেকে বলো। যুগ্ম খবর হরপ্পা হবে। ওই যে যুগ্ম খবর কি হবে? অপশনে কি আছে? হরপ্পা। এর আগে আমি লোথাল হরপ্পাতে বাঙালি আছে। ওটা স্যার কোশ্চেনটা কিন্তু হরপ্পা হবে আনসার। আমি একবার একটুখানি চেক করি, একটু দাঁড়াও, কয়েক সেকেন্ড নিচ্ছি। আর হরপ্পাই হবে। হরপ্পাই হবে যতদূর মনে হচ্ছে। যুগ্ম খবর, ঠিক আছে। লোথাল নয়তো হরপ্পা নিয়ে সন্দেহ হচ্ছে। আমি একটা জিনিস পাঠিয়ে দেবো যেটা আমার মনে হয় খুব দরকারি। যেমন একটি বড় আকারের সাইনবোর্ড পাওয়া গেছে কোথায়, ধোলাবীর। এই ধরনের একটা ছক আমি আজকে রাতে বা কালকে স্যারকে পাঠাচ্ছি। স্যারকে না, আমি রণজিৎ স্যারকে পাঠাচ্ছি, কারণ স্যার ভুলে যান। রণজিৎকে পাঠালে ও ঠিক টাইমে তোমাকে ফরওয়ার্ড করে দেবেন সঙ্গে সঙ্গে। ওকে আমি একটা ছক পাঠাচ্ছি, সেই বইটা আমি নিয়ে বসিনি, আমার সামনে খোলা নেই, কাছে নেই, উঠতে হবে, এই জায়গা থেকে ঘর ছেড়ে বেরোতে হবে, সেটা সম্ভব নয়, অনলাইন ক্লাস রেকর্ডিং হচ্ছে। তো আমি এখন আপাতত ফরাসি বিপ্লব এবং ইউনিট 8 আর 9 থেকে কিছু প্রশ্ন করে ক্লাস শেষ করে দেব। আর যা অসুবিধা হবে, যা কিছু সমস্যা তোমাদের, আমি বলবো যে যারা ইনস্টিটিউটের মাধ্যমে, প্রতিষ্ঠানের মাধ্যমে স্যারকে পাঠিও, স্যার পাঠাতে ভুলে গেলে মনে করিয়ে দিও, বা রণজিৎ স্যারকে পাঠাবে, তিনি ফরওয়ার্ড করে দেবেন। এবং কেউ কেউ আমার সাথে এর আগেও ফেসবুক পেজে, মিত্র আস টিউটোরিয়াল একটা ফেসবুক পেজ আছে আমার, সেই ফেসবুক পেজের ইনবক্সে উত্তর কথা বলেছো, অথবা আমার পার্সোনাল প্রোফাইলেও 2-3 জন আছো, সৌগত মিত্র পার্সোনাল প্রোফাইল, সেখানেও কথা বলেছো। তো পরে পরীক্ষার পরবর্তী সময় যদি অ্যান্সার কি নিয়ে, তখন তার লাইভ ক্লাস হবে না, কোনো কিছু প্রশ্ন নিয়ে কোনো বিতর্ক তৈরি হয়, তো আমার সাথে পরে কথা বলতে পারো পরীক্ষার পরেও, তো অসুবিধা নেই। আপাতত আমি যেটা করব সেটা হচ্ছে ফরাসি বিপ্লব এবং
ইউনিট 9 এই যে ভিয়েনা, মেটার্নিক, ইতালির ঐক্য, জার্মানির ঐক্য, এই পার্ট থেকে কিছু প্রশ্ন করছি। এই জায়গাগুলো আমি জানি তোমাদের খুব নিখুঁত ভাবে তৈরি আছে, তাও আমি একবার একটুখানি যাচাই করব। আর একবার কথা বলি যে যেটা বললাম, আমি একটুখানি কয়েকটা ছক যে জায়গাগুলো দেওয়ার আছে আমি ওই ছকটা তোমাদের পাঠিয়ে দেবো। আরেকটা প্রশ্ন, 1000টা প্রশ্ন পাঠিয়েছিলাম, পেয়েছো? স্যার আমি পাইনি। বা অন্য কেউ পেয়েছো? না স্যার পাইনি। তাহলে এটা নিমাই স্যারকে বলবে 851 থেকে 1000 এই প্রশ্নটা স্যার ওয়ান লাইনার পাঠিয়েছে। এইগুলো একটুখানি আরো 150টা ওয়ান লাইনার পাঠানো আছে, তোমরা স্যারকে বলবে হোয়াটসঅ্যাপে, স্যার নিশ্চয়ই ফরওয়ার্ড করবে। পিডিএফ করে ফরওয়ার্ড করেনি, মানে করতে পারেনি বলে হয়তো পাঠানো হয়নি। আমিও স্যারকে বলবো যে এটা স্যার পিডিএফ করে একটু কাইন্ডলি পাঠিয়ে দেবেন। এটা আমি নিশ্চয়ই হোয়াটসঅ্যাপে আজকে রাতেই বলবো। ঠিক আছে, চলো কিছু প্রশ্ন পরপর ধরি। প্রজাপতি রাজাকে পঞ্চদশ লুই। পঞ্চদশ এমিল এমিল গ্রন্থে রচনা কে করেন? পেলাম না। এমিল 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 লেনিন। রুশো রুশো, রুশো রুশো। রুশো বলে দিয়েছে এমিল। এডুকেশন এই প্রশ্নটা খুব বেশি আছে, ঠিক রুশো। আছে, এখানেও রুশোর লেখা বই। তাই ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর কে বলেছেন? অ্যাডাম স্মিথ, ওয়েলথ অ্যাডাম অফ স্মিথ। নেশন। অ্যাডাম স্মিথ। পরের প্রশ্ন, প্যারিস, টুইলারিস প্যারিসে, প্রাসাদ কোন প্যারিস। শহরে? প্যারিসে। ভার্সাই নয়, প্যারিসে। টুইলারিস প্যারিসে। প্যারিস। পরের প্রশ্ন, জেনারেল উইল এই ধারণার প্রবক্তা কে? স্যার হ্যাঁ বলো। তাহলে ওই ঐশ্বর্য ইন্দ্রপুরী বলা হয় ভার্সাই রাজপ্রাসাদকে। হ্যাঁ, ভার্সাই রাজপ্রাসাদকে ঐশ্বর্যের ইন্দ্রপুরী বলা। বলো এটা প্রশ্ন, বলো জেনারেল উইল এই ধারণার প্রবর্তক কে? কেউ জানো না? সাধারণ ইচ্ছা, বাংলায় বললাম। ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিওয়্যার হি ওয়াজ ইন চেন। রুশো। এত কিছু বলার পরে রুশো উত্তরটা এলো, একবারই বলা উচিত ছিল জেনারেল উইলটাকে। একটা প্রশ্ন হচ্ছে, ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে? মন্তেস্কু। মন্তেস্কু। হুম। আইন, শাসন ও বিচার বিভাগের পৃথকীকরণের কথা মন্তেস্কু বলেছিলেন। ঠিক আছে, চলো পরের প্রশ্নে যাই। সিভিল কনস্টিটিউশন অফ দ্য ক্লার্জি কোন বছর পাস হয়? 1791। 1791। 1791। পরের প্রশ্ন, সপ্তবর্ষব্যাপী যুদ্ধে কোন দেশ পরাজিত হয়েছিল? ফ্রান্স। ফ্রান্স। প্রসঙ্গক্রমে বলে রাখি যে ফ্রান্স সপ্তবর্ষব্যাপী যুদ্ধে পরাজিত হওয়ার পর ভারতবর্ষ তার উপনিবেশ নিয়ে তাদের আগ্রহ হারিয়ে ফেলেছিল, কারণ ইংল্যান্ডের সঙ্গে সেই ক্ষেত্রে ইংল্যান্ড এগিয়ে গেছিল এবং কর্ণাটকের যুদ্ধগুলোতে দাক্ষিণাত্যে ইংল্যান্ড সুবিধা পেয়ে গেছিল। কাউন্ট লালি শেষ পর্যন্ত চেষ্টা করেও ভারতবর্ষে ফরাসি সাম্রাজ্য বা ফরাসি উপনিবেশ ধরে রাখতে পারেননি। পরের প্রশ্ন, তুর্গোর অপসারণকে মৃত্যুর ঘণ্টাধ্বনি বলে কে বলেছিলেন? কোন দার্শনিক? তুর্গ, অর্থমন্ত্রী তুর্গোর যে পদচ্যুতি, সেটা কি মৃত্যুর? ভলতেয়ার বলেছিলেন। বেশ, ঠিক আছে উত্তর। বলো, দ্বিতীয় লিওপোল্ড কোন দেশের রাজা ছিলেন? বেলজিয়াম। অস্ট্রিয়া। অস্ট্রিয়া। এর আগে বলেছিলাম যে প্যাডুয়ার ঘোষণাপত্র কে ঘোষণা করেছিলেন? অস্ট্রিয়ার রাজা ছিলেন দ্বিতীয় লিওপোল্ড। পরের প্রশ্ন, টেনিস কোর্টের শপথে কে নেতৃত্ব দিয়েছিলেন? মিরাবো। 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 সপ্তবর্ষব্যাপী যুদ্ধকালে ফ্রান্সের রাজা কে ছিলেন? পঞ্চদশ লুই। পঞ্চদশ লুই। এটা যেন মনে থাকে, ষোড়শ লুই নয়। পরের প্রশ্ন, জ্যাকোবিন দলের প্রধান নেতা কে? রোবসপিয়ার। ব্রান্স ডিউক ঘোষণাপত্র মারফত কোন দেশ ফ্রান্সকে সতর্ক করেছিল? কেউ জানে না, ওকে, প্রাশিয়া। ব্রান্স ডিউক ঘোষণাপত্র প্রাশিয়া। পরের প্রশ্ন, ব্রান্স ডিউক ঘোষণাপত্র, ঠিক আছে, আমি ডিটেলসে যাচ্ছি না, পরের প্রশ্নে আসছি। এগুলো একটু এখন সাল মনে রাখা, পুরো ঘটনা পরম্পরা আর মনে রাখার এই জায়গাগুলো থেকে দরকার নেই। পরের প্রশ্ন, নীল নদের যুদ্ধ কত সাল? 1798। 1798। ক্যাম্পোফর্মিও সন্ধি কাদের মধ্যে? অস্ট্রিয়ার কে? ইংল্যান্ড। ফ্রান্স। অস্ট্রিয়ার ফ্রান্স। অস্ট্রিয়া ফ্রান্স। ফ্রান্স। পরের প্রশ্ন, ট্রাফালগারের নৌযুদ্ধ
কত সাল? ট্রাফাল 1905 15 1907 7 1805। পরের প্রশ্ন, অ্যামিয়েন্সের সন্ধি। 1805 অ্যামিয়েন্সের সন্ধি কাদের মধ্যে? ইংল্যান্ড আর ফ্রান্স। গুড, ইংল্যান্ড আর ফ্রান্স। পরের প্রশ্ন, ওয়াটারলু যুদ্ধ কবে হয়েছিল? 1815 15 শত দিবসের রাজত্ব থেকে ফিরে এসে নেপোলিয়নকে আবার কোন দ্বীপে নির্বাচনে পাঠানো হয়? সেন্ট হেলেনা দ্বীপে। সেন্ট হেলেনা দ্বীপে। পরের প্রশ্ন, সাম্রাজ্য বিজেতা হিসেবে নেপোলিয়নের আদর্শ ছিলেন কোন শাসক? জানা নেই তোমাদের? রোমান সম্রাট জুলিয়াস সিজার। বলো, ফ্রান্সের প্রতিনিধি সভার নাম কি ছিল? সাধারণ সভা। স্টেট জেনারেল স্টেট জেনারেল। স্টেটস জেনারেল, ঠিক আছে। লেভিয়াথান এই গ্রন্থটি কে রচনা করেন? কেউ জানো না? লেভিয়াথান কারোর বোধহয় পলিটিক্যাল সায়েন্স ছিল না। হবস রচনা করেছিলেন। পবিত্র চুক্তির উদ্যোক্তা কে? প্রথম আলেকজান্ডার। প্রথম আলেকজান্ডার। চতুষ্শক্তির অন্তর্গত কোন দেশ পবিত্র চুক্তি স্বাক্ষর করেনি? ইংল্যান্ড। ঠিক আছে, ইংল্যান্ড, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, কোন বিপ্লবের মাধ্যমে মেটানিক ব্যবস্থার পতন ঘটে? ফেব্রুয়ারি বিপ্লব। লুই ফিলিপ কোন বংশের শাসক ছিলেন? অলিয়েন্স বংশী। শক্তি সমবায়ের প্রথম বৈঠক কোথায় বসেছিল? 1818 সালে আইলা সাফেলে। পরের প্রশ্ন, জোলভারাইন কবে তৈরি হয়েছিল, কবে গঠিত হয়েছিল? 1819। একটা কথায় প্রসঙ্গে বলে রাখি, পরীক্ষায় প্রশ্নে যদি 1834 থাকে, 1819 না থাকে, তাহলে 1834 করবে। কেন প্রসঙ্গটা বলে রাখি, অনেক জায়গায় পেলাম শুভেন্দু বিশ্বাস বলে একজন রাইটার আছেন ইতিহাসে, এই এসএসসি প্রসঙ্গে লিখেছেন, সম্ভবত কোনো কলেজের পার্ট টাইমার, স্যাক টিচার, এছাড়া এমফিল পিএইচডি টিএসডি করা, নেট সেট কোয়ালিফাইড। তো উনি গুণী মানুষ, আমার মতো সাধারণ স্কুল টিচার নয়, এমএ বিএড নয় শুধুমাত্র। তো তিনি যখন বলছেন, তিনি তার যে চ্যানেল, ইউটিউব চ্যানেলে, তিনি আজকে সকালে আমি দেখেছি, উনি বলছেন যে ওনার যে প্রসঙ্গ, তিনি কিছু সোর্স থেকে দেখাচ্ছেন যে 1834 হচ্ছে গঠিত হয়েছিল জোলভারেইন, কিন্তু তার যাত্রা শুরু হয়েছিল 1819 থেকে। জোলভারেইন কবে থেকে তার যাত্রা শুরু করে, তাহলে উত্তর 1819, কিন্তু কবে গঠিত হয়েছিল তাহলে 1834। এটা ওনার মত। উনি কতগুলো বইয়ের সোর্সও দিচ্ছেন, সেই বই থেকে দেখাচ্ছেন যে এই উত্তর যদি আসে তাহলে 1834 করা উচিত। তা আমি তোমাদের বলবো, যদি দুটোই অপশন থাকে তাহলে 19ই করো, কারণ ম্যাক্সিমাম বইতে 19 আছে, কিন্তু 19 না থাকলে কি করবে, তাহলে 34 করবে। এটা বলে রাখলাম। পরের প্রশ্ন, প্রোটোকল শক্তি সমবায়ের কততম অধিবেশন? 1820 সালে। কততম? কত অধিবেশন? দ্বিতীয় অধিবেশন। থ্যাংক ইউ। বেশ, বলো, কার্বোনারি দলটি কোন দেশের বিপ্লবী দল? ইতালির গুপ্ত সমিতিগুলির মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ গুপ্ত সমিতি কোনটি? কার্বোনারি। ইয়ং ইতালি। এই প্রশ্নটা সম্ভবত ইয়েতে দেবাশিস স্যারের কোশ্চেন লিস্টে দেখেছি এই প্রশ্নটা, বা অন্য কোথাও দেখেছি, এত দেখেছি আমি মনে নেই কোন সেটে কোন প্রশ্ন দেখছি, কিন্তু দেখেছি। এই প্রশ্নটার উত্তর ইয়ং ইতালি হবে। যে ইতালির ঐক্য আন্দোলনে কোন গুপ্ত সমিতি সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, উত্তর হবে ইয়ং ইতালি। পরের প্রশ্ন, ফ্রান্সের দ্বিতীয় প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি কে ছিলেন? লামার্টিন। ঠিক আছে, পরের প্রশ্ন আসছে, হাঙ্গেরির মাতসেনি কাকে বলা হয়? পরের প্রশ্ন,
লুই ফিলিপ, আচ্ছা এই প্রশ্নটা উত্তর দাও। কোন বিপ্লবে ফ্রান্সের দ্বিতীয় প্রজাতন্ত্রের সূচনা হয়েছিল? ফেব্রুয়ারি বিপ্লবের পর। ফেব্রুয়ারি বিপ্লবের পর। ফেব্রুয়ারি বিপ্লবের পর। জোলভারিন কোন রাষ্ট্রের নেতৃত্বে গঠিত হয়েছিল? রাশিয়ার ম্যাজেনের রাশিয়া রাশিয়া কার উদ্যোগে জোলভারিন গঠিত হয়? ম্যাজেন। ম্যাজেন। স্যাডওয়ার যুদ্ধ কত সাল? 1866। 1866। 1866, 1866। পরের প্রশ্ন, ঐক্যবদ্ধ জার্মানির সম্রাটের উপাধি কি ছিল? কাইজার। 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 পরের প্রশ্ন, ক্রিমিয়ার যুদ্ধে ক্যাভুর কোন পক্ষে যোগ দিয়েছিল? ইংল্যান্ড আর ফ্রান্স। ইঙ্গো ফরাসি পক্ষে। তার কারণ হচ্ছে ইতালির সমস্যাটাকে আন্তর্জাতিক সমস্যায় পরিণত করতে চেয়েছিলেন ক্যাভুর, এবং ইতালির ঐক্য আন্দোলনে ইংল্যান্ড ও ফ্রান্সের সহযোগিতা আশা করে তিনি এই ক্রিমিয়ার যুদ্ধে ইংল্যান্ড ও ফ্রান্সের পক্ষে যোগদান করেছিল। পরের প্রশ্ন, লাস্ট প্রশ্ন আছে এর জন্য, কোন সন্ধিকে ইতালিবাসী তৃতীয় নেপোলিয়নের বিশ্বাসঘাতকতা বলে মনে করে? এমিয়েন্সের সন্ধি। কোন সন্ধি? আবার প্রশ্নটা করি, কোন সন্ধিকে ইতালিবাসীর প্রতি তৃতীয় নেপোলিয়নের বিশ্বাসঘাতকতা বলে মনে করেন? কেউ জানো? প্রশ্নটা অন্যভাবে করলে এক্ষুনি উত্তর দিতে পারতে। আমি বলি, কোন সন্ধির মাধ্যমে ফ্রান্স ইতালির ঐক্য আন্দোলন থেকে সরে গিয়েছিল? একই উত্তর হবে। তাও পাচ্ছেন, আমি বলে দিই, 1859-এর ভিল্লা ফ্রাঙ্কার সন্ধি। ঠিক আছে, এতে ফ্রান্স সরে গিয়েছিল। তৃতীয় নেপোলিয়ন প্রথমে সহযোগিতা করবে ইতালিকে এই প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু পরে অস্ট্রিয়ার সঙ্গে ভিল্লা ফ্রাঙ্কার সন্ধি স্বাক্ষরের মাধ্যমে সরে গিয়েছিল। এটাকে ইউরোপের ইতিহাস থেকে কিছু খামতি আছে। আচ্ছা, 1 সপ্তাহ বাকি। সামনের রবিবার, আগামীকাল রবিবার থেকে আর মাত্র 1টা সপ্তাহ। নতুন কিছু নিয়ে ভাবনা চিন্তা, নতুন কোনো ইউটিউব চ্যানেলের মক টেস্ট আমি একদমই দেখতে বারণ করব। আমি নিজে দেখেছি, কারণ আমি পরীক্ষার্থী নয়, আমার পরীক্ষা নিয়ে চাকরি নিয়ে কোনো পাওয়ার দরকার নেই। তাই আমি দেখছি নিজের জ্ঞান বাড়াবার জন্য এবং তোমাদের ক্লাস নেওয়ার জন্য। আজকের পরে আর দেখবো না, কারণ আমার কি দরকারে লাগবে ওগুলো। আর আমার অন্য চ্যানেলগুলোর মানে অন্য ইনস্টিটিউটগুলোর ক্লাস শেষ হয়ে গেছিল ইতিমধ্যেই, কারণ কোনোটায় আধুনিক ভারত আর কোনোটায় আধুনিক ইউরোপ আমি করিয়েছিলাম। এখানেই পুরো সিলেবাসটা করালাম শুধুমাত্র। তো তোমাদেরও বলবো আর দেখো না, দেবাশিস স্যার এটা দেখতে পারো, কারণ ওনার প্রশ্নের স্ট্যান্ডার্ড যথেষ্ট ভালো, কিন্তু নেট সেটের কোশ্চেন দেখে মন খারাপ হবে, পারবে না, মাথায় ওটা ধরে রাখার চেষ্টা করবে, যেটা মারাত্মক ভুল হবে। কারণ সবাই মোটামুটি তৈরি, আমি কারোর নাম পার্টিকুলারলি বলছি না। অনেকে উত্তর দিচ্ছে না, তার মানে এই নয় যে সে জানে না বা সে পারছে না। তার মানে এই যে সে কেউ যখন পারছে না বা ভুল বলছে, আমি না বলছি, তখন সে উত্তর দিচ্ছে। আমি কারোর নাম না করেই বলছি, কিন্তু আমি জানি সে ভেতরে ভেতরে তৈরি। আর যারা এই চ্যানেলে মানে এই ক্লাসের রেকর্ডিং দেখবে, তাদেরকেও বলবো তোমরাও এই ক্লাসের রেকর্ডিং গুলো নিশ্চয়ই এই প্রশ্নগুলোর উত্তর আমি যেমন করছি তোমরা পজ দিয়ে দিয়ে উত্তর বলতে পারছো বা করছো। আগামী 1টা সপ্তাহ খুব ভালো করে এই সময়টা তৈরি হও। আর যার যা অসুবিধা হবে পরীক্ষার আগে অবধি প্রতিষ্ঠানের মাধ্যমেই আমার কাছে প্রশ্ন পাঠাবে। পরীক্ষার পরে কোশ্চেনের অ্যান্সার কি নিয়ে বা অন্য কোনো কথা নিয়ে, তখন আর প্রতিষ্ঠান হয়তো তোমার মেসেজ আমাকে ফরওয়ার্ড করবে না, কারণ এখানে ক্লাস এখানেই শেষ হবে। তখন আমি যেভাবে বললাম, দরকার হলে আমার সাথে কথা বলতে পারো। তো আর কারোর কিছু আশা করি বলার নেই, যদি বলার থাকে বলো। 851 থেকে 1000টা প্রশ্ন নিয়ে বলার আছে, ওটা একটু স্যারকে তোমরা বলবে, আমিও বলে দিচ্ছি। বলো স্যার বলে কে বলছে? স্যার আমি বলছিলাম যে স্যার, যে আমার তো ফেসবুকও নেই, কিছুই নেই, তো আমি আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করব, যদি আপনার নাম্বারটা কাইন্ডলি দেন। তুমি দেখো, আমি তো নাম্বারটা এইভাবে এই রেকর্ডিং ক্লাসে দিতে পারি না। আমি এইটুকুনি বলতে পারি যে দুটো কথা বলতে পারি। একটা হচ্ছে তুমি করো না, কারোর ফেসবুক পেজ থেকে মিত্র আর্টস টিউটোরিয়াল সার্চ করলে ওখানে অ্যাবাউটে গিয়ে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা পাবে, ওটা আমার ফোন নাম্বার নয়, ওটা হোয়াটসঅ্যাপ নাম্বার। প্রায় 5-6 মিলিয়ন মানুষ
ভিউজ হয় পোস্ট করলে, আর 34,000-এর ওপরে ফলোয়ার্স আছে। তো আমার পক্ষে আমার পার্সোনাল নাম্বারটা ওইরকম ফেসবুকে দিলে হাজারটা মানুষ প্রতিদিন বিরক্ত করবে। আমার পক্ষে এত ফোন অ্যাটেন্ড করা সম্ভব নয়, কিন্তু এমন একটা নাম্বার দেওয়া আছে যেটায় ফোন কল সম্ভব নয় কিন্তু হোয়াটসঅ্যাপ সম্ভব। সেই নাম্বারটা কারোর প্রোফাইল থেকে খুলে অ্যাবাউটে গিয়ে দেখতে পেতে পারো। সেখান থেকে হোয়াটসঅ্যাপে আমায় প্রশ্ন করলে আমি নিশ্চয়ই হোয়াটসঅ্যাপেই উত্তর দিয়ে দেবো। এটা একটা সহজ উপায় বললাম। এছাড়া স্যারকে বলে দেখতে পারো, কারণ যে দেওয়া হয় না এর উদ্দেশ্য হচ্ছে একটাই, যে অনেক শিক্ষক শিক্ষিকা আছেন অসৎ উদ্দেশ্যে তাদের স্টুডেন্ট গুলোকে কোচিং থেকে বার করে নিয়ে নিজে ব্যক্তিগত পড়িয়ে ইনকাম করার উদ্দেশ্য করে। যেহেতু ক্লাস শেষ হয়ে গেল, সেহেতু আমাকে ওই কেরিয়ার জোন বা অন্য যে ইনস্টিটিউট গুলো আমি নাম বলছি না, যে জায়গাগুলোতে আমি পড়িয়েছি, তাদের স্টুডেন্টরা কিন্তু ডাইরেক্ট ফোন করছে বা হোয়াটসঅ্যাপ করছে। আমি ফোন করলে অসুবিধা হয় বলে আমি বলেছি হোয়াটসঅ্যাপ করবে, আমি সময় মতো উত্তর দিয়ে দেবো। তো তারা তাদের স্টুডেন্টদের নাম্বারটা দিয়ে দিয়েছে, কারণ তারা জানে তাদের ক্লাস শেষ হয়ে গেছে, আমার সঙ্গে তাদের আর কোনো লিঙ্ক নেই, আমার পেমেন্ট আমি পেয়ে গেছি। তো এখানেও একই ব্যাপার, স্যারের থেকেও ডাইরেক্ট চাইতে পারো, যদি স্যার দিয়ে দেন নিশ্চয়ই দিয়ে দেবেন আশা করি। আর এইটা হয়তো আরেকটা পদ্ধতি বললামও, যাদের ফেসবুক আছে তারা আমার সাথে অনেকে ফ্রেন্ড লিস্টেও আছে, অসুবিধা নেই। ঠিক আছে, চলো ভালো করে পড়াশুনো করো। এখন আমার সাথে আর কথা বলে লাভ নেই, আপাতত যেটা দরকার নিজেরা যেটুকুনি পড়েছো সেটুকুনিকে ভালোভাবে তৈরি হও। বারবার বলছি ওএমআর ফিল আপে যেন টেনশন নয়, কোনো ভুল না হয়। এত খাটনি সব বেকার হয়ে যাবে যদি ওই ওএমআর এ তুমি একটু ভুলভাল করে ফেলো। একটা এদিক ওদিক করলে তারপরে কিন্তু তুমি যতই জানো উত্তর আর করলেও ঠিক হবে না, তখন তোমার টেনশন হবে, ঘাম হবে, খুব খারাপ লাগবে। সেইটা যেন না হয়, অনেকের হয় আমি দেখেছি কেঁদে ফেলে। আমি ইনভিজিলেটারে এই সামনে গ্রুপ সি গ্রুপ ডির আছে, 12ই অক্টোবর সম্ভবত ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের পরীক্ষার আমি ভেন্যু পড়েছে আমাদের স্কুলে, হেড স্যার জানালো যে ওই সময় গার্ড দিতে যাব 12ই অক্টোবর। তো এইরকম পরীক্ষাগুলোতে আমরা যখন গার্ড দিই তখন দেখি যে ভুল করার পরে খুব কান্নাকাটি, পুরো পরিশ্রমটা বেকার হয়ে যায়। সেই ধরনের কিছু ভুল তোমরা করো না। ঠিক আছে, স্বাগত আনমিউট করেছিল, কিছু বলবে কি? স্যার আমার তো খুব ভয় লাগছে যে আমি পারবো ভয় কিনা, লাগলে মানে হবে না, আমার পারবে, কিচ্ছু পড়াশোনা একদম হচ্ছে না। কনফিডেন্স নিয়ে সবাই করবে। আশা করছি 60-60 না হলেও 58-59টা তো হবেই। ঠিক, যারা স্যার রেগুলার ক্লাস স্যার করেছো আরেকটা তাদের। জিনিস বলো একটু জানতে চাইছি, বলো। মানে বলছি ওই ক্যাটাগরি ভিত্তিক কি নাম্বারের কাট অফ যাবে? হ্যাঁ, ক্যাটাগরি ব্যক্তি কি যাবে, তো একদম। ওই তুমি এসটি এসসি দের কাট অফ কিরকম যায়, একটু মানে কম জাস্ট হবে। জানতে চাচ্ছি। আর আগের বারে 48-50-এর মধ্যে ছিল, 52, 48, 50 ওবিসি বোধহয় এরকম ছিল। ঠিক আছে, আগের বারের কথা বলছি। আর ইয়েতে ছিল, জেনারেলটা ছিল 53-52, জেনারেলে ছিল 55-র মধ্যে, 55-র মধ্যে বলছি, 55-এর মধ্যে ছিল আগের বারের পরীক্ষা, 16-র পরীক্ষা, যেটাই আমি 53 পেয়েছিলাম। আমি বারবার বলছি, আবার দুটো প্রশ্ন ভুল হয়েছিল। স্যার ঠিক আছে, স্যার বলো। আপনি প্রণাম নেবেন, ভালো থাকবেন, আমাদের সাথে তো আর ঠিক কথা আছে, হবে না। না কথা হবে না। ঠিক আছে, ডাইরেক্ট এরকম লাইভে কথা হবে না, পরে অন্যভাবে আমি বললাম যেভাবে হোক ঠিক আছে। যোগাযোগ থাকবে, কথা হবে। ঠিক আছে, গুড নাইট সবাইকে, ভালো করে পরীক্ষা দাও, পরীক্ষার পরে আবার নিশ্চয়ই কথা হবে ভালো কতগুলো থাকবেন। কেমন ঠিক হলো। ঠিক আছে। হ্যাঁ সবাই গুড নাইট, সবাই ভালো হ্যাঁ থেকো। স্যার, গুড নাইট।